মানে শুধু জাস্ট জয়েন করেছে, আদৌ পড়েনি। তুমি যদি একাডেমিক পরীক্ষাগুলো দাও, এক্সাম গুলো দাও, মোটামুটি চর্চার মধ্যে থাকো, তুমি আরামসে পাস করে যাবে। সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনেক সোজা হয়ে গেছে, আগের ওই 2017-18 মতো ব্যাপার নেই। এবার এখানে কি তোমাকে পড়তে হবে। আমরা কেন, তুমি বলবে যে স্যার যদি সোজা হয়ে গেছে তাহলে অন্য একাডেমিতে ওই 40টা 50টা 60টা ক্লাস দিয়ে শেষ করে দেবে। ওরা তো বেশিরভাগ জায়গাতে 100 পেরোচ্ছে কিনা সন্দেহ ক্লাস। তো আপনারা তাহলে 150 ক্লাস কেন দিচ্ছেন? এই তো 7 দিন, আজকে 7 দিনে রানিং, 7 দিনে 15 নম্বর ক্লাস আমি করতে যাচ্ছি, তাহলে এত ক্লাস কেন দিচ্ছেন? আমাদের মেন পারপাস হচ্ছে যে আমরা এই ক্লাসরুমে তোমার প্রাইমারি মানে যেমন কোশ্চেন যদি একটু ডেপথে হয়, একটু কঠিন হয়, তাও তুমি পারো, তার সাথে সাথে তোমার ইন্টারভিউর প্রিপারেশনের কিছু কোশ্চেন যেন হয়ে যায়। কারণ এখানে ইন্টারভিউ পার্টটা একটা ইম্পর্টেন্ট। দেখা গেল এইবারে যেটা হওয়ার চান্স, যে তোমাদের পরীক্ষা হওয়ার 2 মাসের মধ্যে রেজাল্ট, ফেব্রুয়ারিতে রেজাল্ট হয়ে যাবে, মার্চ এপ্রিল থেকে ইন্টারভিউর একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো কারণ এতদিন ধরে ইন্টারভিউর জায়গাটা আটকে আছে, যে এই বিএডটাকে বাদ দেওয়ার জন্য স্টুডেন্টটা কমে গেছিল, এবার স্টুডেন্টকে নিয়ে মোট একটা জায়গা দাঁড়িয়ে যাবে, দেন ওরা একটা ইন্টারভিউ করতে পারবে এবং ভালো সিটে একটা ইন্টারভিউ হবে। সেই কারণে আমি বলবো যে এখন থেকে আমাদের পড়াশোনাটা ওই কারণে ওইরকম, আমরা এতগুলো ক্লাস এই কারণে নিচ্ছি যাতে তোমার ডেপথ তো ক্লিয়ার হয়ে যাক এবং তুমি কোয়ালিফাই করো। দেখো টু দা পয়েন্টে পড়ানো যায়। ওকে, একজন দুজন বলছিল স্যার অমুক স্যারকে বলুন টু দা পয়েন্টে পড়াতে, বা এই করুন। দেখো টু দা পয়েন্টে পড়ানো যায়, আমাদের তো ভালো, অল্প টাইমে শেষ হয়ে যাবে। আমরা বেকার পরিশ্রম কেন, সব টাকা তো তোমরা দিয়ে দিয়েছো, তাহলে আমরা বেকার করবো কেন? কিন্তু আমরা পারি না, 1 নম্বর কথা। আর 2 নম্বর, তুমি যদি ভালো করে না শেখো তাহলে টেট হয়তো কোয়ালিফাই করে যাবে, কিন্তু এরপরে ইন্টারভিউতে কেটে যাবে। আজকে যদি আমি তোমাকে মৌলিক সংখ্যা সম্বন্ধে শুধু অঙ্ক করে চলে যাই, তার ডেপথে না যাই, তুমি টেট কোয়ালিফাই করে যাবে কিন্তু ইন্টারভিউতে কেটে যাবে। আমরা সেটা চাই না, আমি চাই আলটিমেট সাকসেস দেখতে। এই কারণে পরিশ্রম করে, নাহলে স্যারের কি দরকার তোমাকে 2 ঘন্টা 15-20 মিনিট ধরে ক্লাস নেবে? ও তো 1.5 ঘন্টায় ক্লাস শেষ করে দিতে পারে। কথা তো দিয়েছিলাম আমি ভর্তির সময় 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে না, মানে একটা একটা ক্লাস 1.5 ঘন্টা করে টাইম দিয়েছিলাম, কিন্তু ক্লাস তো 2 ঘন্টাও পেরিয়ে যাচ্ছে অনেক ক্লাস। মিউট করবে, কথা বলবে না। আচ্ছা, এবার আমি কিন্তু ক্লাসে চলে যাচ্ছি, আমার টাইম হয়ে গেছে, মোটামুটি বুঝে গেছো। চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করতে। হ্যাঁ আচ্ছা, অযথা কথা, অযথা কেউ মাইক্রোফোন অন করবে না, মিউট করবে। অযথা কেউ মাইক্রোফোন অন করবে না। তোমরা তোমাদেরকে বলেও লাভ নেই, আমি বন্ধ করে দিই। যখন দরকার পড়বে আমি নিজেই ওপেন করবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কথা শুনবে না, আমি বললেও তোমরা কতজন আছো কথা শুনবে না। আমি নিজেই মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আমার যখন প্রয়োজন হবে আমি মাইক্রোফোন অন করে তোমাদের সাথে কথা বলে নেবো। তোমাদের মাইক্রোফোনটা আপাতত আমি বন্ধ করছি, কারণ আমার এখন বোঝানোর সময়। আমি আগে বুঝিয়ে ফেলবো, তারপরে আমি তোমাদের কথা শুনবো। এবং রাতে যদি তারপরে কারোর মনে হয় যে স্যার আপনার সাথে আরো কিছু গল্প আছে, শেষে বসে বসে দুজন গল্প করবো, ঠিক আছে? কিন্তু এখন আপাতত আমি পড়াবো, তাই সব মাইক্রোফোন বন্ধ, মন দিয়ে একদম স্টেডি হয়ে বসো। আমি ক্লাসে ঢুকছি, একদম ভালো করে মন দিয়ে শুনবে। আমি অঙ্ক করানোর আগে কিছু কিছু জিনিস শেখাবো, তারপর আমি অঙ্কে যাব। প্রবলেমের আনসার তোমার মেসেজ বক্সে দেবে। কি করে মেসেজ বক্সে দেবে? দেখো 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করবে, দিলে দেখবে ইন কল মেসেজ বলে একটা অপশন পাবে। দেখবে স্ক্রিনের উপর 3টে ডট আছে তোমার ফোনে, ওখানে ক্লিক করলে ইন কল মেসেজ বলে একটা অপশন আছে। ওখানে গিয়ে অপশনে ABCD কোনটা হবে আনসার দেবে। যখন জিজ্ঞাসা করবো, এখন না, কিছু জন আছে কোশ্চেন দেখার সাথে সাথে ABCD শুরু করে দেবে, আমি জানি, এখন না, কিন্তু যখন বলবো যে হ্যাঁ এবার করো, তখন শুরু করবে, ঠিক আছে? আর যে সমস্ত স্টুডেন্টের মনে হচ্ছে যে আমি কোশ্চেন দেখতে দেখতে অন্যের আনসারের দিকে চোখ চলে যাচ্ছে, তাদেরকে আমি একটু বলে রাখি, দেখো বাবা তোমরা প্রাইমারি টিচার হতে যাচ্ছ, ওখানে যে বাচ্চাগুলো থাকবে না, হেভি ডিস্টার্ব করবে। তুমি যদি আজকে থেকে নিজেকে এই জায়গায় EMS একাডেমির এই যে প্ল্যাটফর্মটা, এখানে আর একটা জিনিস শিখবে, শুধু এইটুকু নয়, আর একটা জিনিস শিখবে। এখানে কিছু 3 রকম টাইপের স্টুডেন্ট পাবে। কিছু জন আছে একটু বেশি কথা বলবে, বেশি কোশ্চেন করবে, সেগুলো তোমার হয়তো তুমি বসে বসে বিরক্তি প্রকাশ করবে যে দূর, এত কোশ্চেন করে, এত উল্টাপাল্টা বলে, এটা কিন্তু একটু বিরক্তি প্রকাশ করবে। কিন্তু এটা তোমার জন্য ভালো। কেন ভালো? কারণ প্রাইমারি তুমি যাদেরকে পড়াতে যাবে তারা এরকম করবে। আজকে যদি কন্ট্রোল ক্ষমতা হয়ে যায়, ওখানে বাচ্চাকে মারবে না, আর বাড়ির গার্ডিয়ান এসে তোমাকে পেটাবে না, ঠিক আছে? বাচ্চাকে মারলে বাড়ির গার্ডিয়ান এসে তোমাকে পেটাবে, এটা একদম ডেফিনেটলি, ঠিক আছে? তো সেই কারণে তুমি একদম এখানে এই জিনিসটাও তোমার হয়ে যাবে প্রথম প্রথম, কন্ট্রোল ক্ষমতা, যে রাগকে নিজের রাগকে কন্ট্রোল করা। মনে হচ্ছে ওকে সামনে পেলে দুঘা দিয়ে দিই, এতবার কিসের কোশ্চেন, কিন্তু তারপরেও নিজের রাগকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার আসবে, ধীরে ধীরে হয়ে যাবে, 2 ঘন্টা ক্লাসের পর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
12 নম্বর পর্যন্ত আমি করিয়েছিলাম আগের দিন, কিন্তু 12-র পরের যে প্রবলেম গুলো সেগুলো খুব বাচ্চা বাচ্চা প্রবলেম আছে, তাই আমি শেষে আলোচনা করব। তার আগে আমি 17 নম্বর থেকে শুরু করব। তার এই 17 থেকে শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই 17 নম্বর প্রবলেম করতে গেলে কিছু কিছু জিনিস তার আগে আমরা শিখে নেবো। কি কি শিখবো আমরা একটু মন দিয়ে শুনে নাও। আমি জানি আগের দিন 12 পর্যন্ত আমি পিডিএফ এ করেছিলাম, কিন্তু যেহেতু 12-র পরের যে প্রবলেম গুলো আছে সেগুলো সোজা প্রবলেম, তাই আমি সেগুলো একটু পরে আলোচনা করছি। আমি আপাতত যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি শুরু করব 17 নম্বর প্রবলেম থেকে। সবাই আশা করি আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ। 17 নম্বর প্রবলেম করার আগে আমি থিওরিতে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবে, বোর্ডের দিকে তাকাবে। এবার আমাকে আর দেখতে হবে না, এবার বোর্ডের দিকে নজর দেবে, ঠিক আছে? কি বলছি শোন। প্রথমত আমরা শিখব ভাগের কাজ। নর্মালি ছোটবেলাতে আমরা ভাগ কিভাবে করতাম। আমাকে যদি ভাগ করতে দেয়, ধরো দিয়ে দিয়েছে 9, 9কে বলছে 2 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা করতাম কি, একদম বেসিক বাচ্চাদের মতো 2 4 8, তারপরে এখানে লিখতাম 1। এখানে কোনটাকে কি বলে? এইটাকে আমরা সবাই জানি ভাগফল বলে, যেটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে কোসেন্ট। এটাকে কি বলে? এটাকে বলে ভাগশেষ, ইংলিশে কি বলে? রিমাইন্ডার। আমার সাথে সাথে খাতায় হালকা হালকা করে নোট করবে, সুবিধা হবে। মাঝেরটাকে কি বলে? মাঝেরটাকে বলে ভাজ্য। যেটা দিয়ে ভাগ করলাম তাকে কি বলে? সেটাকে বলে ভাজক। এখন যেটা প্রশ্ন আছে যে একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে ডিভাইজার। কোনটাকে ডিভাইজার বলে আর কোনটাকে ডিভিডেন্ড বলে? ইংলিশ টার্মগুলো তুমি যাই হোক পরে শিখলেও হবে, তুমি এখন বাংলাগুলো জানলেই হবে। তাহলে বাংলাতে কি ব্যাপার দাঁড়াচ্ছে? মাঝেরটা হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে ভাজক বলে, আর যেটা রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে ভাগফল, নিচে যেটা থাকে সেটাকে ভাগশেষ বলে। আমরা মনে রাখবো কিভাবে? আমাদের কি গুলিয়ে যায়? স্টুডেন্টদের গুলিয়ে যায় ভাজ্য আর ভাজক নিয়ে, ভাগফল ভাগশেষ গুলায় না। ও ভাগফল ঠিক আছে এক সাইডে পড়ে আছে, ভাগশেষ এক সাইডে পড়ে আছে, প্রবলেম নেই। এই ভাজ্য আর ভাজকের মধ্যে কোনটা সেটা স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। মনে রাখো কি করে? ভাজ্য যে বানানটা, এখানে যতগুলো আমি বাংলাতে বানান লিখেছি তার মধ্যে ভাজ্য যে বানানটা সেটা ছোট, ঠিক আছে? বাড়ির যে ছোট হয় সে হয় মধ্যমণি, নয়নের মণি, ঘরের সবার মধ্যে বসে, সবকিছু বেশি আদরটা পায় বাড়ির ছোট। কেউ কেউ বলবে স্যার আমি ছোট কিন্তু বাড়িতে আদর পাই না, তোমারটা এক্সেপশন, কিন্তু নর্মালি যে ছোট সে হচ্ছে নয়নের মণি, তাকে একটু বেশি আদর যত্ন করা হয় সব সময়। সেই হিসাবে আমাদের ছোট থাকবে মিডিলে, তাহলে ভাজ্য যে বানানটা ছোট সেটা থাকবে মিডিলে। আশা করি বোঝাতে পারলাম। এবার এইখান থেকে আমরা কি শিখবো? এখান থেকে আমাদের মেন কাজ কি? এখান থেকে আমরা কি শিখবো? আমি তোমাদের কোশ্চেন নেবো, কিন্তু মানে চিন্তা করো না স্যার মাইক্রোফোন বন্ধ করে রাখলেন, আমি তো কথা বলতে পারছি না, আমাকে বোবা বানিয়ে দিয়েছেন, মুখ বন্ধ করে দিয়েছেন। না, সেরকম ব্যাপার নয়। আমার বোঝানো শেষ হয়ে যাওয়ার পর তোমার মুখ আমি খুলে দেবো, ঠিক আছে? এখন স্যালাড দেওয়া আছে। তো যেটা ব্যাপার হচ্ছে কি, এখান থেকে আমি কি কি শিখলাম? তাহলে আমার দাঁড়াচ্ছে ভাগশেষ, ভাগফল, মাঝেরটা হচ্ছে ভাজ্য, আর আমি ভাগ করছি যেটা দিয়ে সেটা হচ্ছে ভাজক। তাহলে আমরা এখান থেকে কি শিখছি না, মাঝেরটা ভাজ্যটা কি করে পাচ্ছি, মানে ভিতর মাঝেরটা 9, 9 সমান 2 × 4 + 1 পেয়েছি। তার মানে আমি যদি একটু লিখি সেটা কি দাঁড়াবে না, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ প্লাস ভাগশেষ। এইটা দাঁড়িয়ে গেলাম। তাহলে এটা আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলার মতো দাঁড়িয়ে গেল। এটা আমার খুব কাজে লাগবে, ভালো করে এটা মনে রাখো। এটার উপর আমার অনেক রকম অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে কি শিখলাম? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্যটা ছিল 9, 9 সমান 2, 2 এর সাথে 4 গুণ করেছি, দিয়ে 1 যোগ করেছি, একটা হচ্ছে ভাগশেষ। অনেক সময় পরীক্ষায় কেমন দিতে পারে, তোমাকে পরীক্ষায় বললো যে বলো তো তোমার নিচের কোনটা সঠিক। তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিল, বলো তো নিচের কোনটা সঠিক, দিয়ে অপশন এতে দিয়ে দিল ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগশেষ প্লাস ভাগফল। অপশন এতে দিয়ে দিল। অপশন বি তে দিয়ে দিল ভাজ্য মাইনাস
ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল। তারপরে আরো কিছু বানিয়ে দিয়ে দিল। তোমাকে কি দেখতে হবে, এই দুটো অপশনের মধ্যে আমি যদি বলি কোনটা হবে, এই দুটোর মধ্যে যদি বলো যে ভাজ্য সমান, প্রথমটা দিয়েছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাজক ইন্টু ভাগশেষ প্লাস, আচ্ছা আর চারটি দিয়ে দিই, আর একটা ধরে দিয়ে দিলাম ভাজ্য মাইনাস ভাজক সমান ভাগশেষ ইন্টু ভাগফল। দিয়ে দিল ভাজক মাইনাস ভাগশেষ সমান ভাজ্য ইন্টু ভাগফল। এবার মেসেজ বক্সে আনসার দাও, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। এবার মেসেজ বক্সে আনসার দাও, তুমি যে চারটে অপশন দেখতে পাচ্ছ তার মধ্যে কোনটা সঠিক হবে। প্রথমটা দিয়েছে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগশেষ প্লাস ভাগফল। 2 নম্বরটা দিয়েছে ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল। তারপরেরটা দিয়েছে ভাজ্য মাইনাস ভাজক সমান ভাগশেষ ইন্টু ভাগফল। তারপরেরটা দিয়েছে ভাজক মাইনাস ভাগশেষ সমান ভাজ্য ইন্টু ভাগফল। এবারে এখনই আমরা শিখে নিয়েছি, তাহলে সেই অনুসারে কি বলবো, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? আমাকে এখানে ঘুরিয়ে দিয়েছে যে আমরা শিখেছিলাম কি ভাজ্য সমান, আমরা শিখেছিলাম ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ছিল, এইখানে ভাগশেষ ছিল। তো ডান দিকে যদি প্লাস থাকে সেটাকে যখন বাম দিকে পাঠিয়ে দেব মাইনাস হয়ে যাবে। তাহলে অপশন বির দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারছো ভাজ্য থেকে ওই ডান দিকের ভাগশেষটা বামে এসে মাইনাস হয়ে গেছে, তাই ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল। তাহলে তোমার এখানে যে দেখতে পাচ্ছ, পরিষ্কার বুঝতে পারছো যে তোমার কোনটা আনসার হচ্ছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। এবার যদি এই অঙ্কটা কারোর প্রবলেম থাকে বল, এই অঙ্কটা কি সবাই বুঝেছো? কনফার্ম করো, যদি কারোর ডাউট থাকে মাইক্রোফোন। হ্যাঁ বলো সোমা, কি বলছো? এও তো সঠিক হবে, এ এবং বি বোথ হবে। এটা কি করে হচ্ছে? আমি প্লাস ভাগফল লিখেছি, ভালো করে দেখো। এটা হচ্ছে ভাগশেষের সঙ্গে গুণ করে এতে বলেছি ভাজ্য সমান ভাজক। ও আচ্ছা, ভাগশেষ ভাগফল উল্টানো আছে। ওটা ভাগফল লিখেছি, ভাগফলের ভাগশেষকে উল্টে দিয়েছি, ভাজকের সাথে ভাগশেষকে গুণ করেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? হবে না। ওকে, তাহলে সবাই নিশ্চয়ই বুঝেছো অপশন বি রাইট আনসার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমি মাইক্রোফোনটা আবার বন্ধ করে দিচ্ছি। বেশ, এবার হচ্ছে কি, এটা তো শিখে নিলাম। আমাদের এর উপর কেমন টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে? পরীক্ষায় হয়তো বললো তোমাকে, বললো আচ্ছা ভাগশেষ তোমাকে দিয়ে দিলাম 5, মন দিয়ে শুনবে। আচ্ছা ভিডিওটা অফ করতে বলছো, আমার ভিডিওটা অফ করে দেবো? যদি বলো অফ করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। আমার ভিডিওটা অফ করে দিলে তোমাদের সুবিধা হবে? দাঁড়াও একবার জিজ্ঞাসা করে। আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? আমার ভিডিওটাকে অফ করলে তোমাদের সুবিধা হবে? মাইক্রোফোন অন করছি একবার। না স্যার, থাক থাক। হ্যাঁ স্যার, অফ করলে আমার দিকে তাকাতে হবে না, তোমরা কাজ করো, বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? আমার দিকে কখন তাকাবে? যখন আমি কিছু গল্প করবো তখন আমার দিকে তাকাবে, ঠিক আছে? এখন আমাকে আমার রূপ দেখে লাভ নেই, এখন পড়াশোনার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম কথা কি বলছে, কি ভাগশেষ দিয়ে আছে 5, এটা দিয়ে দিলাম। এবার বলছে তোমাকে যে ভাজ্য হচ্ছে ভাগশেষের 4 গুণ। কে? ভাজ্য 4 গুণ বলেছে, দিয়ে দিলাম। আবার বললো ভাজ্যর সাথে ভাগফলের একটা রিলেশন বলে দিল, যে দেখা গেল ভাগফল হচ্ছে তোমার ভাজকের 3 গুণ, ভাজকের 3 গুণ হচ্ছে এত, দিয়ে তোমাকে কোশ্চেনে জানতে চাইলো ভাজ্য কত হবে। এরকম টাইপের কোশ্চেন, এরকম টাইপের একটা কোশ্চেন দিতে পারে। যেমন আমি একটা করে দেখাই, দিলে বুঝতে পারবে, তারপর আমি তোমাদেরকে একটা করতে দেব। আমি একটা করে দিচ্ছি, তারপর তোমাদেরকে একটা করতে দেব। কেমন টাইপের কোশ্চেনটা আসছে
ধরো একটা কোশ্চেনে বলে দিল ভাগশেষটা 5 দিয়ে দিয়েছে, তুমি সবার প্রথমে এটা লক্ষ্য করবে, দেখো সবসময় তুমি প্রথমে লক্ষ্য করবে কোন মানটা দেওয়া আছে পুরোপুরি, একটা আরেকটার এত গুণ উমুক এরকম বলা থাকবে, তুমি সেগুলোর দিকে নজর দেবে না, তুমি কার দিকে নজর দেবে, কোথায় আমাকে দেওয়া আছে, কোন মানটা পুরোপুরি দেওয়া আছে। যেমন এখানে বলছে ভাগশেষ 5 দিয়ে আছে, তুমি ওইটার দিকে চলে যাবে। এবার এই ভাগশেষের সাথে কার রিলেশন আছে সেটা দেখবে। বলছে ভাজক এর 4 গুণ, তাহলে ভাজক যদি 4 গুণ হয় এটা কত হবে, তাহলে এটা হয়ে যাবে 20। বেশ, এবার ধরো তোমাকে বললো যে ভাগফল হচ্ছে বা এরকম কথাটা বললো, ভাজক হচ্ছে ভাগফলের 4 গুণ হলো ভাজক, এমন ধরো বলে দিয়েছে ভাগফলের 4 গুণ হলো ভাজক। তাহলে ভাগফলের যদি 4 গুণ ভাজক হয়, ভাজকটা 20 পেয়েছো তুমি, তুমি কিভাবে করবে, ভাগফলের লিখবে ভাগফল তার 4 গুণ মানে ইন্টু 4 সমান কি বলেছে ভাজক, তাহলে তুমি সেটা সমান লিখবে 20। এখান থেকে ভাগফল সমান কত পাবে, এখান থেকে ভাগফল সমান পাবে 20 কে 4 দিয়ে ভাগ করে পেয়ে যাবে 5, তাহলে তোমার এইটা দাঁড়িয়ে গেল 5। লাস্টে তোমাকে কি চাইলো, লাস্টে তোমাকে বলছে বলো এবার ভাজ্য কত হবে, তাহলে তুমি তো এখনই শিখেছো যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে 20 ইন্টু 5 করবে 100, তার সাথে ভাগশেষ যোগ করবে হয়ে যাবে 105। আমি আবার কথাটা বলছি, পারলে কোশ্চেনটা লিখতে পারো যে তোমাকে কি কি দেওয়া আছে, তোমার কোশ্চেনে কি কি দেওয়া আছে, আমি আরেকবার বলছি মন দিয়ে শোনো। কোশ্চেনে কি কি দেওয়া আছে, কোশ্চেনে বলছে তোমাকে ভাগশেষ 5 দিয়ে দিয়েছে, তুমি সবসময় কোশ্চেনে পুরো কোশ্চেন পড়তে যাবে না, এরকম টাইপের কোশ্চেন যখনই দেখবে একটি ভাগ অঙ্কে দিয়ে এরকম কিছু বলা আছে, সঙ্গে সঙ্গে প্রথম নজর দেবে কার দিকে, যেমন কোনো বিয়ে বাড়িতে খেতে গেলে প্রথম নজর কোন দিকে পড়ে, তুমি যেটা বেস্ট খেতে পারো, কেউ যদি চিকেন পছন্দ করে প্রথমে বলবে এই কখন চিকেন আসবে বলো তো, এই বাকি কিছু হাঁটাও আমাকে চিকেন দাও চিকেন দাও। তেমনি এখানে নজর দেবে কোন দিকে, কোন রেজাল্টটা দেওয়া আছে পুরোপুরি। যখনই দেখলে যে আমাকে ভাগশেষটা পুরোপুরি দেওয়া আছে, ভাগশেষের মান দেওয়া আছে, সেটা আগে তার দিকে তাকাবো। যে আমি যেভাবে একটা ঘর বানিয়েছি ওরকম ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের জায়গা বানিয়ে দেবে, ঠিক আছে, মানে যেমন ভাবো মনে মনে পেটে জায়গা করে নেই কোনটাকে কোন জায়গায় রাখবো, মাংসটাকে এই দিকে বেশি রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের তো আর গরুর মতো 4টে পাকস্থলী নয় যে একসাথে ঢুকে নিয়ে পরে আমরা জেরাবো, তো এখানে একটু বুঝে সুঝে খেতে হয়, নাহলে বদহজম হয়ে যাবে। এখানে আমরা কি করব, ভাগশেষটাকে আগে লিখে নিলাম। এবার আমার টার্গেট কি হবে, ভাজ্য ভাজকের জায়গাগুলো বের করা। কোশ্চেনে বলা থাকবে, যেমন আমার কোশ্চেনে কি দিয়ে আছে, আমার কোশ্চেনে বলা আছে যে ভাগশেষের 4 গুণ হচ্ছে কে, ভাগশেষের 4 গুণ হচ্ছে ভাজক, তাহলে তুমি 5-এর সাথে 4 গুণ করে দেবে, দিলে ভাজক হয়ে গেল 20, ঝামেলা মিটে গেল। এবার কোশ্চেনে বলা আছে ভাগফলের 4 গুণ হচ্ছে ভাজক, তখন কি করবে, ভাগফল তো জানো না, তাহলে ভাগফলকে হয় তুমি এক্স ধরবে বা বলবে ভাগফল ইনটু 4 সমান হচ্ছে আমার ভাজক। আমি যেটা করেছি সাইডে, ভাগফল ইনটু 4 সমান ভাজক, ভাজকের মান জানা আছে, বসিয়ে দিলে 20, সেখান থেকে তুমি পেয়ে গেলে ভাগফল, সেটা 5 বেরিয়ে গেল। এবার যখন ভাগশেষ জানো, ভাজক জানো, তারপর ভাগফল জানো, তাহলে মাঝখানে শুধু ভাজ্য লাগবে। এবার যেটা শিখলাম প্রথমে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেটা অ্যাপ্লাই করে দিলাম, আনসার হয়ে গেল। এবার আমাকে একটু বলো তো, এমন কেউ আছো আমার কথা বুঝতে পারোনি? সবাই বুঝেছো? কনফার্ম করো, সবাই বুঝেছো? কনফার্ম করবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার যদি তারপরেও কারোর প্রবলেম থাকে, আমি একটা অঙ্ক এখনই দিচ্ছি তোমাদেরকে করতে, সেটা চেষ্টা করো, না পারলে সেটা আবার যখন বোঝাবো তখন তোমাদের হয়ে যাবে যে বুঝতে পারেনি। এই একটা কোশ্চেন দিলাম, কি কোশ্চেন দিয়েছে ভালো করে পড়ো কোশ্চেনটা। বলছে ইন এ ডিভিশন সাম, বাংলা ইংলিশ দুটো লেখা আছে, যারা যে ভাষা পছন্দ করবে লিখবে। বলছে ইন এ ডিভিশন সাম the divisor is 5 times the quotient and 4 times the remainder. If the remainder is 5, what is the dividend? বলছে একটা ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 5 গুণ। আচ্ছা এখানে কোশ্চেনে একটা জিনিস মনে, ঠিক আছে, হ্যাঁ উপরের এটা ঠিক আছে। আচ্ছা বলছে কি একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 5 গুণ এবং ভাগশেষের 4 গুণ, ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? Divisor is, if the division sum, the divisor is 5 times the quotient.
ডিভাইজার মানে যেটা দিয়ে ভাগ করি, ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মাঝখানে থাকে, মানে ইংলিশ টার্মটা একটু গুলিয়ে ফেলবে। ইংলিশ টার্মটার ক্ষেত্রে সোজা ব্যাপারটা বলে দিই। ইংলিশ টার্মটা আমিও প্রথমবার মিস্টেক বললাম কিনা জানি না, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ডিভিডেন্ড ওটাই জানতে চাইছে আমাদের ইংলিশে, হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড, মানে মাঝখানেটা যেটা বড়। ইংলিশের ক্ষেত্রে বানানটা পুরো উল্টো হয়, এটা হচ্ছে ডিভিডেন্ড, এইটা হচ্ছে ডিভাইজার যেটা দিয়ে ভাগ করা হয়, এটা হচ্ছে ডিভাইজার, আর এটা হচ্ছে কোসেন্ট ইংলিশের ক্ষেত্রে বলে দেয়, আর নিচেরটা হচ্ছে রিমাইন্ডার। এটা একটু স্মরণ রাখবে, বাংলার বানান দিয়েই মনে রাখবে, সেটা বেশি সুবিধা হবে। ইংলিশের ক্ষেত্রে যত বানান আছে তাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে বেশি বড়, এইটা আবার করে, তার জন্য ইংলিশের টার্মটা দিয়ে না মনে রেখে তুমি বাংলা দিয়ে মনে রাখবে, সব থেকে বেস্ট হবে। এই মাঝখানে একটা ডিভিডেন্ড কিন্তু ইংলিশ, হ্যাঁ আমি মনে হয় প্রথমবার মনে হচ্ছে আমার যতদূর সম্ভব, আমি হয়তো একবার মিস্টেক করে ফেলেছি, তো যাই হোক আমি বলে দিলাম, এটা মাথায় রেখো। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে, আমাদের চাইছে ভাজ্য কত হবে, আনসার বলো, প্রত্যেকে চেষ্টা করো আনসার বলতে। আনসার বলো কত হচ্ছে? 85। অনেকের আনসার আছে 85। যার নেটওয়ার্ক প্রবলেম হবে লেফট করে জয়েন করবে, ঠিক হয়ে যাবে। আর খুব প্রবলেম হলে রেকর্ডিং ক্লাস দেখে নেবে। আমি আনসার ফলো করছি, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। কত হচ্ছে? 85 বলছো, 85। প্রত্যেকে চেষ্টা করো। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 5 গুণ এবং ভাগশেষে 4 গুণ। ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড? ভাজ্য কত হবে? হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড? হ্যাঁ আরেকবার বলে দেবো, আমি এই অঙ্কটা করতে যাওয়ার সময় বুঝিয়ে দেবো। এই অঙ্কটা যেটা পরীক্ষা দিয়েছে এটা বুঝিয়ে দেবো, যে বুঝতে পারোনি এবার বুঝে যাবে, ঠিক আছে? বেশ, অনেকে আনসার দিতে পেরেছো, অনেকে পারোনি, নো প্রবলেম, আমি বুঝিয়ে দিচ্ছি। এবার এই অঙ্কটা যখন বোঝাবো খুব মন দিয়ে শুনবে, দিলে ভালো করে বুঝে যাবে। যে যে বুঝতে পারোনি ডেফিনেটলি বুঝবে, মন দিয়ে শোনো, তুমি নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। কি বলছে দেখো, একটা ভাগ অঙ্কে দিয়েছে, একটা ভাগ অঙ্ক, এখানে বলছে ভাজক ভাগফলের উমুক উমুক। আমি কি বলেছি এগুলো দেখবো না, আমি দেখবো কোথায় দেওয়া আছে, আমার রেজাল্টটা পুরো জানা আছে কোনটা। যেমন ভাগশেষ 5 হলে, তাহলে ভাগশেষ 5 জানা আছে, লিখে ফেললাম। এবার কি বলছে, এবার আমরা দেখছি ভাগশেষের সাথে কার রিলেশন আছে। তাহলে একটা রিলেশন আছে ভাজক ভাগফলের 5 গুণ, আর একটা রিলেশন আছে ভাজক ভাগশেষের 4 গুণ। লাইনটা একসাথে লেখা আছে, বলছে ভাজক ভাগফলের 5 গুণ এবং ভাগশেষের 4 গুণ। এবং বলা থাকলে প্রথম জনকেই বলা আছে যে ভাজক ভাগশেষের 4 গুণ, তাহলে ভাজক যেটা হবে সেটা কি হবে? ভাগশেষের 4 গুণ। তাহলে ভাগশেষের সাথে 4 গুণ করলে যেটা হবে সেটা হবে ভাজক। এইটুকু ডেফিনেটলি বুঝতে পেরেছ। ভাজক ভাগফলের 5 গুণ, ভাজক হবে ভাগফলের 5 গুণ, যেটা ভাগফল তার সাথে 5 গুণ করলে যা হবে সেটা তোমার হবে ভাজক। একদিক দিয়ে বলা আছে, আর একদিক দিয়ে বলা আছে ভাজক ভাগশেষের 4 গুণ। ভাজক যেটা হবে সেটা কি হবে? ভাগশেষের 4 গুণ। ভাগশেষটা 5 জানা আছে, তাই ভাগশেষের যখন 4 গুণ করব সেটা হয়ে যাবে 20। এবার তুমি পেয়ে গেছো ভাজক 20, উপরে 20 বসিয়ে দাও, তাহলে ভাগফল সমান কত বেরোবে? ভাগফল সমান 20 কে 5 দিয়ে ভাগ করব 4, তাহলে এইটা দাঁড়িয়ে গেল 4। এবার মাঝখানেটা চাই, মাঝখানেটা বের করতে গেলে তো আমরা জানি যে এই দুটো গুণ করে নিচেটা যোগ করতে হয়, তাহলে 20 × 4 + 5, তাহলে হয়ে গেল 85। এবার আশা করি বুঝেছো, আমি তাও একবার মাইক্রোফোন অন করছি, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে, একটু কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ওই জায়গাটা আরেকবার বলে দেবেন, ওই ভাগফল হচ্ছে 20/5 হলো যেটা। হ্যাঁ বলো বলো। ভাগফল সমান সমান একটা লাইন, হ্যাঁ ভাগফল সমান 20/5 যেটা। আচ্ছা আচ্ছা, ওইটা আরেকবার বলছি ভালো করে দেখো। কোশ্চেনে দেখো একটা কথা খুব ভালো করে মন দিয়ে শোনো, আমার এই কথাটা মাথায় সেট করে নাও। কোশ্চেনে একটা দুটো লাইন ঘুরিয়ে দেবে, তুমি সেই জায়গাটা না যদি ভাবতে যাও তাহলে টাইম চলে যাবে। এই জায়গাটা তুমি খাতায় লিখে ফেলবে আমার মতো। আমি কিন্তু ভাবতে যাইনি, আমি কিন্তু খাতায় লিখে ফেলেছি, তুমিও তাই করবে। যেটা ক্লিয়ার ভাবে দেয়া থাকবে সেটা তো আগে লিখে নাও। যেমন ভাগশেষ দেয়া আছে, ভাগশেষ আগে লিখে নিলে, ভাগশেষ দেয়া থাকলে আগে লিখে নিলে, ক্লিয়ার ভাবে যেটা দেয়া থাকবে লিখে নেবে। তারপর যখন বলছে ভাগশেষের 4 গুণ, তখনও কোনো সমস্যা নেই, এর সাথে 4 গুণ করে লিখে নিলাম।
কিন্তু সমস্যা হচ্ছে এইটা উল্টো ভাবে দেওয়া আছে, পরীক্ষায়ও এরকম থাকবে। যেটা উল্টো ভাবে দেওয়া থাকবে সেইটা তুমি লিখে নেবে, ভাগফলের 5 গুণ সমান হচ্ছে ভাজক, আর আমি ভাজক কত পেলাম 20। তাহলে এখান থেকে ভাগফল সমান কত হবে, এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়, বা এইখানেই কাটাকাটি করতে পারি, তাহলে আমার দাঁড়িয়ে গেল ভাগফল 4। তো এখানে 4 লিখলাম, এখানে 20, এখানে 5, এবার হয়ে গেল। আশা করি এবার বুঝেছো, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার এখানে তো ভাজক ভাগফলের 5 গুণ বলেই দিয়েছে, তাহলে তো মিলছে না। এই প্রথম লাইনটাই প্রবলেম হচ্ছে। শোনো, এর বাচ্চাকালে শেখানো হয় ভাগফলের 5 গুণ, এর কথাটা থাকলে গুণ লেখা হয়, তো ভাগফলের 5 গুণ সেটা হচ্ছে ভাজক। তাহলে ভাজক যদি 20 হয়, ভাগফলের 5 গুণ, আমার ভাগফলটা 4, তুমি 4 এর সাথে 5 গুণ করলে 20 পাচ্ছ না? 4 হচ্ছে তোমার, 4 এর সাথে 5 গুণ করো, দিলে 20 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটাই দেওয়া আছে। এরপরেও যদি অসুবিধা হয় হ্যাঁ, রেকর্ডিং স্যার। ক্লাসটা দেখবে, যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তাহলে আমি ভাজ্য ভাজক ভাগফলের কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এবারে আমরা একটা হিসেবে যাব, হিসেবের আগে আমরা এই প্রবলেমটা দেখবো। খুব ইজি প্রবলেম, কিন্তু একটু মিস্টেক স্টুডেন্টরা করে ফেলে। সেটা কি? কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলছে? বলছে এ ট্রেন স্টার্ট, আচ্ছা আমি বাংলাতে পড়ছি। একটা ট্রেন 29শে জুন 2020 তারিখে 23:55। দেখো কি কি জায়গা আমি ফলো করব, এইসব কোশ্চেনে আমি কোন জায়গাগুলোর গুরুত্ব দেব। আমি গুরুত্ব দেব এই ঘড়ির সময়টা, এই সময়ে আমরা গুলিয়ে ফেলবো, এটাই আমাদের হচ্ছে মেন প্রবলেম। 23:55 বলেছে মানে আমাদের যে ট্রেনের ঘড়ির কাঁটা যেটা নেওয়া হয় ঘড়ির হিসেব, সেটা 24টাকে ধরা হয়। 12টা করে 12 AM PM ধরা হয় না, টোটাল 24টা কাউন্ট করা হয়। 23:55 মানে আমাদের হিসাবে কিন্তু 11:55 PM। ঠিক আছে, এই জায়গাগুলো গুলিয়ে ফেলার জায়গা, এইটা ভালো করে স্মরণ রাখবে যে 29শে জুন 2020 তারিখে 23:55 ব্যাঙ্গালোর থেকে শুরু হয় এবং 2রা জুলাই 2020 5:20-তে গুয়াহাটিতে পৌঁছায়। ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি পর্যন্ত মোট ভ্রমণের সময় কত? অঙ্ক খুবই সোজা, কিন্তু আমরা ভুল করে ফেলবো যদি একটু ভালো করে অ্যালার্ট না থাকে। আমাদের কি কি এখানে জানতে হবে? আমাদের জানতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো কোনটা কত দিনে হয়, সেটার জন্য, কারণ ছোট বাচ্চাকে এগুলো শেখাতে হয়। আমরা হাতের এরকম ভাবে গুনি যে জানুয়ারি 31, তারপর যেটা নিচে নেমে যায় সেটা ফেব্রুয়ারি, যেটাকে আমরা কখনো 28 কখনো 29 পাই। মার্চ আবার 31, এপ্রিল হয় 30, মে আবার 31, জুন হয় 30, জুলাই 31, এইখান থেকে আবার শুরু করি, তাই আগস্ট 31, সেপ্টেম্বর 30, আবার অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, এইভাবে আমরা কাউন্ট করে হাতে ছোটবেলা সবাইকে শেখানো হয়। তো হাতে এরকম উঁচু নিচু জায়গাগুলো ধরে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বলি, 31, 30 কোনটা কবে হবে, এখানে আমাকে সেটা লক্ষ্য রাখতে হবে, সেরকমই তারিখ দেবে। তাহলে দেখো 29শে জুন 2020 থেকে 2রা জুলাই, তাহলে আমাকে আগে কি জানতে হবে, জুন মাসটা কত দিনে হয়। তাহলে আমার হিসেব বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাস আমার 30 দিনে হয়। তাহলে 30-এ শেষ হয়ে যাচ্ছে। তুমি এইসব অঙ্ক যখন করতে যাবে কিভাবে পরীক্ষায় করবে, আমার স্ট্র্যাটেজি যদি ফলো করো তাড়াতাড়ি করবে, না হলে গন্ডগোল করতে পারো, বা তুমি তোমার মতো করতে পারো, নো প্রবলেম। কিন্তু আমার কথাটা একটু মন দিয়ে শোনো, আমি কি করতে যাচ্ছি ভালো করে শুনবে। ছোট বাচ্চার অঙ্ক, কিন্তু ভুল করার চান্স অনেক বেশি। কি বলছি শোনো, বলছে 29শে জুন, আমি 29শে জুন লিখবো। সেখান থেকে কি 23:55 থেকে শুরু, বেশ। এবার 30শে জুন 23:55 পর্যন্ত আমি লিখবো, মানে আমার কত ঘন্টা হয়ে গেল, 24 ঘন্টা হয়ে গেল। তারপর আমি চলে যাব এইখানে 31 লিখবো না, 1 জুলাই চলে যাব। 1 জুলাই আমার এটা 23:55 পর্যন্ত চলে যাব, দিলে আমার হয়ে যাবে আরো 24 ঘন্টা। আমাকে এবার দেখতে হবে কবে বলেছে, বলেছে 2 জুলাই 5:20, তার মানে এরপরে 2 জুলাই 5:20 যেতে হবে। এই জায়গার টাইমটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে আমি বুঝে গেছি আমার আনসার 48 ঘন্টা হবে, তার সাথে আরো এইখানে কিছুটা জায়গা লাগবে। এই জায়গাটা বোঝার খুব ইম্পর্টেন্ট জায়গা। অপশন একটু যদি বুদ্ধি কাজে লাগাই, তাহলে আমরা অপশন ধরেও আনসার বলতে পারি, সেটা আমি পরে বলছি। আগে আমি বলি পুরো হিসেবটা। দেখো 23:55 মানে কি বোঝো,
24টা মানে 12টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি। তুমি কি করবে, আগে ধরে নাও 5 মিনিট ধরে নাও, মানে 48 ঘন্টা 5 মিনিট ধরে নাও, 5 মিনিট বাড়িয়ে নাও, তাহলে তোমার হয়ে গেল 48 ঘন্টা 5 মিনিট। তখন কিন্তু পুরোপুরি 24টা মানে 12টা, 12টা থেকে 5টা 20 মানে 5 ঘন্টা 20 মিনিট। একদম ডেফিনেটলি জানো 12টা থেকে 5টা 20 মানে 5 ঘন্টা 20, তাহলে 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট, একটা 5 মিনিট আমি আগেই লিখে নিয়েছি, তাহলে 5 ঘন্টা 25 মিনিট। আগে ছিল 48 ঘন্টা, মোট দাঁড়ালো 53 ঘন্টা 25 মিনিট। অপশন বি হচ্ছে রাইট আনসার। তাহলে এই জায়গাটায় আমরা ভুল করতে পারি। এই জায়গাটা কিভাবে করব, 23টা 55 আছে, যত থাকুক আগে 24টা পর্যন্ত কাউন্ট করে নেব, দিলে আমার একটা দিন কমপ্লিট হবে। তাহলে 23টা 55 আছে, 5 মিনিট আমি নিয়ে নিলাম, তাহলে 24টা হয়ে গেল কমপ্লিট। তাহলে 48 ঘন্টা 5 মিনিট আমি হিসেব করে নিয়েছি। এবার দেখো বাকি কতটা দিয়েছে, দেখছি 5 ঘন্টা 20 মিনিট, তাহলে 5 ঘন্টা 20 মিনিট নিলাম, হয়ে গেল আমার মোট 48, আর ওদিকে 5 ঘন্টা 53 ঘন্টা 25 মিনিট। আই থিঙ্ক আমি সবাইকে বোঝাতে পেরেছি। তাও একবার মাইক্রোফোন অন করছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বুঝলে কনফার্ম করো। বুঝে গেলে আরেকবার বলুন না, আমি কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, আরেকবার আমি রিপিট করছি, মন দিয়ে শোনো। আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো। আমাদের হিসেবটা কোথা থেকে শুরু হবে, 29শে জুন থেকে আমি হিসাব শুরু করছি। 29শে জুন 23টা 55, মন দিয়ে শোনো, মিউট করো এখন। 29শে জুন 23টা 55 থেকে 30শে জুন 23টা 55, খাতায় এইভাবে লিখবো, দিলে আমাদের ভুল হওয়ার জায়গাটা কম থাকবে। 29শে জুন থেকে 30শে জুন 23টা 55 পর্যন্ত, মানে পুরো 24 ঘন্টা হয়ে গেল। তারপর যেহেতু এটা জুন মাস 30 দিনে হয়, তাই তারপরে আসবে 1 তারিখ জুলাইয়ের, সেখানে 23টা 55 যাওয়া মানে আরো 24 ঘন্টা হয়ে গেল, তাহলে 48 ঘন্টা কমপ্লিট। এবার আমি দেখবো আর বাকি কতটুকু যেতে হবে। 2 জুলাই বলা আছে, তাহলে 2 জুলাই 12টার পরে 5টা 20 মানে 5 ঘন্টা 20 মিনিট ওদিকে। 2 জুলাইতে 5 ঘন্টা 20 মিনিট, 12টার পরে 5টা 20 মানে 5 ঘন্টা 20 মিনিট, ওইটা তোমার আলাদাভাবে আছে। তুমি এদিকে দেখো, এই 23টা 55 থেকে 24টা করে দিলে তোমার কত তারিখ শেষ, 1 তারিখ শেষ হবে। 23টা 55 মানে 1 তারিখ, ফার্স্ট তারিখ যেটা জুলাইয়ের, সেই তারিখে 5 মিনিট বাকি আছে তারিখটা শেষ হতেই। তুমি ওই 5 মিনিটটা প্রথমে ক্যালকুলেট করে নাও, তাহলে 48 ঘন্টা ছিল, এখান থেকে আর 5 মিনিট নিয়ে নিলাম, দিলে 1 তারিখ পুরোপুরি কমপ্লিট। সেই মুহূর্তে তোমার হাতে টাইম কত আছে, 48 ঘন্টা 5 মিনিট। এবার 2 তারিখে কতটা হয়েছে, 2 তারিখে 5 ঘন্টা 20 মিনিট, তাহলে 48 আমার ছিল কত না 48 ঘন্টা 5 মিনিট ছিল। এবার আমার 2 জুলাই কত না 5 ঘন্টা 20 মিনিট। তো আমার আলটিমেট তাহলে কি দাঁড়ালো, 53 ঘন্টা 25 মিনিট। এবার আশা করি বুঝেছো, তাই না? হ্যাঁ স্যার। বেশ, পরে কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো ভালো করে, কি বলছে, বলছে যদি এ এবং বি সংখ্যাটা এমন হয়, যেখানে ক্যালকুলেশনটা কেমন দেওয়া আছে, 623 থেকে বলছে 41A বাদ দিতে, বাদ দিয়ে বলেছে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে B08, এটা দেওয়া আছে। তোমাকে বলছে যে ইফ A and B are digits and then which of the following is true, নিচের কোনটা সঠিক, এর মান কোনটা হবে, বির মান কোনটা হবে, সেটা জানতে চাইছে। মেসেজ বক্সে প্রত্যেকে আনসার দাও। 623 থেকে 41A বাদ দিলে B08 হয়। আমাদের এখানে টার্গেট কি, এর মান কত হবে বলো, বির মান কত হবে বলো, অপশনে দেওয়া আছে, কোনটা হবে বলো। 623 থেকে বলা আছে 41A বাদ দিতে, বাদ দিলে কত হবে জানতে চাইছে। আচ্ছা, কিছু জন এ আনসার দিচ্ছ, কিছু জন সি আনসার দিচ্ছ। বেশ, আমি করছি, মন দিয়ে শুনবে, যে পারোনি ভালো চুপচাপ বসে আমার কথা শোনো, তাহলেই হবে, ঠিক আছে? মন দিয়ে শোনো কি বলতে চাইছি। দেখো, যখন অপশন দিয়ে দেবে না, আমি তোমাকে সাজেস্ট করব অপশন ধরে অঙ্ক করা, তাতে তুমি না তাড়াতাড়ি পারবে। এবং অপশন ধরারও একটা বুদ্ধি আছে, সেটা কি, যেমন এখানে কোশ্চেনে দেখো এর মান 4টে অপশনের মধ্যে 3টে অপশনে এর মান 5 দেওয়া আছে,
তার মানে আমি না, আমার সেন্স বলছে যেটা বেশি, দেখো অপশনে যেটা বেশি দেয়া থাকবে সেটাই হবে আনসার, মানে ওটাই এর মান হবে। কেন হবে? এটা লজিক, কমন সেন্স। একজন টিচারের সাইকোলজি এটা, যে টিচার যেটা সঠিক আনসার হবে সেটা দুটো তিনটা অপশনে দিয়ে রাখবে যাতে তুমি প্রথম চান্সে না ধরতে পারো। এই জন্য আমি অপশন এ, যখন আমি অপশন গুলো দেখতে যাচ্ছি দেখছি এর মান 5 1 5 5, আমি ডেফিনেটলি বুঝতে পারছি, আমি অঙ্ক করিনি, আমি বুঝতে পারছি এর মান 5 হবে, আমি অঙ্কের দিকে তাকাইও নি, আমি লজিক ব্যবহার করছি। ঠিক আছে, আবার দেখো বি এর মান বেশি দেওয়া আছে, লজিক বলছে বি এর মান 2 হবে, তাহলে এর মান 5 বি এর মান 2, লজিক বলছে অপশনে রাইট আনসার হবে। জানি না আমি আনসারটা করে দেখি। ঠিক আছে, আমি এটা মানে আমি জাস্ট কমন সেন্স ব্যবহার করলাম এবং যখন টাইম পাবো না তখন এই বুদ্ধি কাজে লাগাবো, সেটা ব্যবহার করলাম। ঠিক আছে, এবার আমি অঙ্কে যাই। অঙ্কে কি দিয়ে আছে? বলছে 3 এর সাথে তুমি কত যোগ করবে যাতে 8 হবে। ডেফিনেটলি এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা 5 হবে। বেশ, এর মান 5 পেয়ে গেছে। এবার বলছে 2 এর সাথে, ও সরি আমি যোগ করে ফেলেছি, সরি মিস্টেক, সরি এটা বিয়োগ আছে, তাহলে আমি 3 এ গেলাম, মাইনাস এ বলেছে। বেশ, কত বাদ দেবো? 8 হবে। তাহলে যখন আমাকে 8 বানাতে হবে 3 থেকে আমি কত বাদ দেবো? 8 হবে। দেখো নিচে তো নিশ্চয়ই, নিচে আমি 8 বানাতে গেলে 1 2 এগুলো কাজ করবে না, আমি এখানে যাই বসাই মুশকিল ব্যাপার। আমার উপরে তাহলে 3 ভাবলে চলবে না, আমাকে ভাবতে হবে তার আগের থেকে কারোর কাছ থেকে ধার নিতে হবে, তার মানে এটা হয়ে যাবে 13। তাহলে 13 থেকে কত বাদ দেবো? 8 হবে। ডেফিনেটলি বুঝতে পারছো 13 থেকে 5 বাদ দিলে 8 হবে, এটা নিয়ে তোমার কোনো ডাউট নেই, হয়ে গেল। এবার এটা থেকে যেহেতু 1 দিয়ে দিয়েছো তাহলে তোমার হাতে এটা 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, মিলে গেছে। তারপর দিয়েছে 6 থেকে 4 বাদ দিলে কত হবে? বি দেওয়া আছে, তো 6 থেকে 4 বাদ দিলে ডেফিনেটলি 2 হবে। তার মানে অপশন এ হচ্ছে রাইট আনসার। আমি দেখো আগে যে প্রথমবার যে করছিলাম তখন কিন্তু আমি যদি কোনো কারণে পরীক্ষা হলে টাইম আমার কাছে না থাকে তখন আমি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছি, আর দ্বিতীয়বার করলাম একদম সঠিক নিয়ম যেটা সেটা করলাম। এবার বলো বুঝেছো কিনা প্রত্যেকে? এবার বলো প্রত্যেকে বুঝেছো কিনা, কনফার্ম করো। আরেকবার হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ স্যার। ওকে, আরেকবার যারা বলছো বলতে, আমি তাদের জন্য আরেকবার আমি অঙ্কটা বলছি, মন দিয়ে শোনো। তারপরে যদি না বুঝতে পারো একটু মন দিয়ে শুনবে, অ্যালার্ট থাকো, বুঝতে পারবে, আমি জানি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবে, আমি আরেকবার বলে দিচ্ছি, নো প্রবলেম। দেখো 623 দিয়েছে, সেখান থেকে 41 এ বাদ দিতে বলছে, রাইট? এবার 3 থেকে এ বাদ দিতে বলছে, এবার এ নিচে 8 দিয়ে আছে। তুমি একটা ছোট নাম্বার থেকে একটা মানে 3 থেকে তো তুমি এখানে কত বাদ দেবে? এর মান তুমি কি কি বসাতে পারবে? এর মান হয় 0 বা 1 বা 2, এই করে তুমি 9 পর্যন্ত এদের মধ্যে কাউকে না কাউকে বসাতে পারবে। তুমি যাকেই বসাও 3 থেকে কোনো কিছু বাদ দিয়ে তুমি 8 পাবে না। তোমাকে এটা বুঝতে হবে যে কারোর কাছ থেকে ধার না নিয়ে আমি করতে পারবো না। নিচে যখন 8 আছে তাহলে আমি কি করব? আগের জনের কাছ থেকে 1 ধার নিয়ে নিলাম, এক দশক ধার নেওয়া, 1 বলতে 1 দশক দিলে এটা এখানে 13, আর আগের নাম্বারটা হয়ে গেল 1। আমি আগের দিন বিয়োগ শিখিয়েছিলাম কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে কত বাদ দেবো? 8 হবে। 13 থেকে কত বাদ দেবো? 8 হবে। তাহলে আমি এর মানটা বের করবো কিভাবে? মাইনাস এ কে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে বুঝে গেলে 13 থেকে 8 বাদ দিলে 5 হবে, তার মানে এর মানটা 5 হবে। যে বললে আরেকবার বলতে, এটা বুঝেছো আগে? হ্যাঁ এটা স্যার, বুঝেছো? এবার দেখো মাঝখানেরটা কি? 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো প্রবলেম নেই। তারপরটা কি? 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, আর আমার এই জায়গায় মিসিং আছে, এই জায়গায় বি দেওয়া আছে, তাহলে বি এর মানটা ডেফিনেটলি 2 হবে। এবার নিশ্চয়ই বুঝে গেছো, তাই না? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, পরে কোশ্চেনে যাচ্ছি। কি বলছে মন দিয়ে শোনো, ভালো কোশ্চেন। এটা বলার আগে আমি এর সম্বন্ধে একটু গল্প করে নিই, ভালো করে মন দিয়ে শুনবে। জিরো সম্বন্ধে কথা বলছি। তোমাকে বলা হলো এর সাথে বি গুণ করে যদি 0 হয় তাহলে এখান থেকে এর মান কত হবে আর বির মান কত হবে, এইটা তোমাকে কোশ্চেন দেওয়া হবে যে এর সাথে বি যদি গুণ করে 0 হয় তাহলে কত হবে। আমরা ছোট থেকে পড়েছি যে 0-র সাথে যাকেই গুণ করব সেই রেজাল্ট 0 হয়, এটা আমাদেরকে এরকম ভাবে শিখিয়েছে। ঠিক আছে, 0-র সাথে যাকে গুণ করবো 0 হয়, তাহলে 0-র সাথে 0 গুণ করেও 0 হবে, এরকম ভাবে আমাদেরকে শিখিয়েছে। এবার যাকে কথাটা ব্যবহার করাটা উচিত নয়, আমাদের কি উচিত ব্যবহার করা? 0-র সাথে যে কোনো নাম্বার যদি আমরা গুণ করি তাহলে সেটা 0 হবে। বেশ,
তাহলে শূন্যর সাথে কোনো একটা নাম্বার গুণ করলে সেটা শূন্য হয়। আমরা শিখেছি, এগুলো প্রমাণ আছে কি করে হয়, এগুলো কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে। তাও তোমাদের লাগবে না, তোমাদের এইটুকু জানলে হবে। এখন যেটা প্রশ্ন হচ্ছে, গুণটা নাহলে বুঝলাম, এবার যদি যোগের কথা বলা হয়, শূন্যর সাথে যে কোনো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে যে কোনো সংখ্যাই ফিরে আসে। মানে শূন্য অনেকটা না মন্দিরের ঘন্টার মতো, যে আসে বাজিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে, ওর কোনো মানে প্রবলেম হয় না, যে আসে বাজিয়ে দিয়ে চলে যায়। ক্লাসরুমে এরকম একজন দুজন থাকে যাকে নিয়ে সবাই ইয়ার্কি ঠাট্টা করে, ঠিক আছে, শূন্য ওইরকম ক্যাটাগরিতে পড়ে। তো শূন্যর সাথে যাকেই যোগ করব রেজাল্টটা নাম্বারটাই ফিরে আসে, শূন্যর কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। এবার একই রকম যদি আমরা শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করি তখন কিন্তু যে নাম্বারটা আসে সেটা কিন্তু ওই নাম্বারটা আসে না। ভালো করে মন দিয়ে শুনবে, শূন্য থেকে যখন কোনো কিছু বিয়োগ করি তখন কিন্তু যে নাম্বারটা আসে সেটা ওর উল্টো, মানে এক কথায় কেমন টাইপের জানো তো, মানে শূন্য থেকে যদি আমরা কোনো একটা সংখ্যা বাদ দিই তার অপোজিট মেম্বার চলে আসে। 3-এর অপোজিট হিসেবে আমরা মানি -3 কে। যেমন হাজবেন্ড ওয়াইফ হয় না, 3 আর -3-এর মধ্যে সম্পর্ক এরকম, এরা দুজন মিলে নিউট্রাল হয়, মানে শূন্য করে, ঠিক আছে। এবার শূন্য থেকে যাকে বাদ দেবে অন্যজন চলে আসবে। তুমি যদি শূন্য থেকে -3 বাদ দাও চলে আসবে অন্যজন, মানে শূন্য থেকে ওয়াইফ কে বাদ দিলে হাজবেন্ড চলে আসবে, শূন্য থেকে হাজবেন্ড কে বাদ দিলে ওয়াইফ চলে আসবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে নিউট্রালে থাকে। কেউ যদি হাজবেন্ডকে কিছু বলে ওয়াইফ ছাড়বে না, ওয়াইফকে কিছু বললে হাজবেন্ড ছাড়বে না, ঠিক আছে। তো এটা মাথায় রেখো। তাহলে শূন্য থেকে কোনো কিছু বাদ দিলে আমরা এত হবে। বলছে স্যার আজকের দিনে তো উল্টো হয়, মনে মনে আরো মজা নেয়, যখন আমাকে কেউ কিছু বলে আমার হাজবেন্ড তখন মজা নেবে, বা যদি করে সেরকম, মানে ছেলে মেয়ে দুজনের কথাই বলছি আর কি। সেরকম অনেক কিছু ঘটছে আজকের দিনে, এটা কলিযুগ, অনেক কিছু ঘটবে, সেগুলো মাথায় নিয়ে লাভ নেই, তুমি পড়াশোনার মধ্যে থাকো। তাহলে এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম যে কোনো একটা নাম্বার যদি শূন্যর সাথে যোগ হয় তাহলে ওই নাম্বারটা ফিরে আসে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার কোনো একটা নাম্বার থেকে যদি শূন্য বাদ দিই তখনও কোনো প্রবলেম নেই, নাম্বারটা আসবে। কিন্তু উল্টোটা যদি করি তখন কিন্তু নাম্বারটা আসে না, নাম্বারের অপোজিট মেম্বার চলে আসে। এটা হচ্ছে যোগ বিয়োগের ব্যাপার গেল। এবার যদি আমরা গুণ ভাগের কথা বলি তাহলে আমরা শূন্যর সাথে যে কোনো নাম্বারকে যদি গুণ করি তাহলে শূন্যই হবে। তো সেই কারণে এর মান তুমি যদি শূন্য বসাও, 0 × 0 শূন্য হবে, এগুলো কোনো প্রবলেম নেই। এবার ভাগের ব্যাপারে যদি বলা হয়, শূন্যকে যদি তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে কি হবে। যেমন ভাবো তোমাদেরকে 0খানা চকলেট দিলাম, দিয়ে বললাম আচ্ছা তোমাদেরকে 0খানা চকলেট দিয়েছি, তোমরা 100 জন ভাগ করে খাও। স্যার ইয়ার্কি করছেন আমার সাথে, কোনো কিছু না দিয়ে বলছেন চকলেট ভাগ করে খেতে। ভাগ কিন্তু যাবে 100 0 0, ভাগে কত করে পাবে না 0 করে পাবে, ভাগ কিন্তু যাবে, তুমি বলবে না ভাগ যাবে না। তাহলে শূন্যকে যদি যে কোনো নন জিরো নাম্বার, কথাটা মনে রাখবে, অশূন্য নাম্বার দিয়ে, শূন্যকে যদি নন জিরো নাম্বার মানে শূন্যকে 0 দিয়ে ভাগ যায় না এটা বলতে পারবো না, শূন্যকে যদি কোনো অশূন্য নাম্বার মানে নন জিরো নাম্বার দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু 0 হবে। শূন্যকে যদি কোনো অশূন্য নাম্বার মানে নন জিরো নাম্বার দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু রেজাল্ট 0 হবে। শূন্যকে 0 দিয়ে ভাগ করা যায় না, কি করে ভাগ করব? বললাম শূন্যকে 0 দিয়ে ভাগ করো, তুমি বলে 0 0 0 এরকম ভাবে লিখবে না। ভাগ মানে কি, ভাগ মানে কি না, ভাগের আর একটা নিয়ম আছে জানো, তোমরা হয়তো জানো কিনা জানি না, তো সেটা আমি একটু বলে দিই। ভাগের সাথে বিয়োগের একটা বিশাল সম্পর্ক আছে, ভাগের সাথে বিয়োগের একটা বিশাল সম্পর্ক আছে, সেটা দেখো কেমন ভাবে দেখাচ্ছি। ধরো 16কে আমি বললাম 2 দিয়ে ভাগ করতে, তুমি এখানে যে রেজাল্টটা পাও না সেই রেজাল্টটা 8 পাও। এটা হয় কেমন করে দেখো, 16কে যদি তোমাকে কেউ বলে 2 দিয়ে ভাগ করতে না, তুমি 16 থেকে বারবার 2 করে কমিয়ে দাও, বিয়োগ করো, প্রতিবার 2 করে বিয়োগ করো, প্রত্যেকবার 2 করে বিয়োগ করো, প্রতিবার তুমি যা রেজাল্ট বেরোবে সেখান থেকে 2 করে বিয়োগ করো। যদি দেখো একসময় 0 চলে এসছে তাহলে বুঝবে ভাগ চলে যাবে। প্রতিবার তুমি কি করবে, প্রত্যেকবার 2 2 করে বিয়োগ করতে থাকো, প্রত্যেকবার 2 করে বিয়োগ করতে থাকো, একটা টাইমে গিয়ে দেখবে ভাগ মিলে যাবে, মানে 0 চলে আসবে। কতগুলো 2 বাদ দিয়েছো দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, ওই জন্য 8 2 16। 8 বার 2 যদি আমি বাদ দিই না, 8খানা 2 বাদ দিয়ে কিন্তু 8খানা 2 যদি আমি 16 থেকে বাদ দিতে থাকি 2 2 2 2 করে, তখন আমার 0 আসবে, ভাগ মিলে যাবে। যখন ভাগ মিলে যায় তখন আমরা বলি ভাগ হয়েছে।
এই ভাগ আর বিয়োগের মধ্যে একটা বিশাল সম্পর্ক আছে। রিপিটেড বার একই প্রসেস, একই নাম্বার যদি বারবার আমি বাদ দিয়ে দিয়ে শেষে শূন্য পাই, সেটা যতবার বাদ দিয়েছি মোট সেটাই হয় ভাগফল। এটাই হচ্ছে বিয়োগের সাথে ভাগের একটা বিশাল সম্পর্ক। এটা কি বুঝেছো? আমাকে একটু কনফার্ম করো, আমি একটু মাইক্রোফোন অন করছি। এটা যেটা বললাম বুঝেছো পর থেকে একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি ওই যেটা বলছিলেন ওই বিয়োগের ক্ষেত্রে শূন্যর সঙ্গে যদি আমি +3 বিয়োগ করি, সেক্ষেত্রে আমার কিভাবে মানে ওটা 0 আসছে, মানে শূন্য থেকে -3 প্লাস আসছে, 3 বাদ দিলে -3, হ্যাঁ -3টা কিভাবে আসছে? এই যে ক্যালকুলেশন করলে তো -3 আসছে। হ্যাঁ, শূন্য থেকে এরকম বাদ দিচ্ছি, শূন্য থেকে বিয়োগ করছো, মাঝে মাইনাস লিখছো, হ্যাঁ ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা -3 আসছে, ঠিক আছে? স্যার আর কোনো হ্যাঁ বলো, যার যা কোশ্চেন আছে বলে ফেলো। মোদ্দা কথা কি হলো, 0/5 = 0। 5 হ্যাঁ মানে আমি হবে না, 0/5 মানে 0 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 0 হবে। হ্যাঁ বলো। 5/0টা হবে না, তাই তো? সেটা এখনো বলিনি, এইটা বাকি আছে, এখনো বলিনি। যে আমরা কোনো যদি নন জিরো নাম্বারকে আমরা 0 দিয়ে ভাগ করতে যাই, যেমন ধরো কথার কথা আমি বললাম তোমাকে 10খানা চকলেট দিলাম, তুমি 0 জনের মধ্যে ভাগ করে দাও, তুমি আবার কেমন কথা, আপনি চকলেট দিয়েছেন বলছেন 0 জনের মধ্যে ভাগ করতে, এরকম হয় নাকি? এটা তো আমি বলতে পারবো না, কি রেজাল্ট হবে আমার কাছে বলা মুশকিল। এই জন্য বলে ইনডিফিনিট মানে ইনফিনিটিভ বলে দেয়। অনেকে বলে আনডিফাইন্ড, নির্ণয় করা যাবে না, অনেকে ইনফিনিটিভ বলে, কিন্তু এই কথাটা বলাটা ঠিক না। এটাকে বলা হয় আনডিফাইন্ড বা নির্ণয় করা যাবে না বলা যেতে পারে। বা আমরা এমনও বলতে পারি, ইনফিনিটিভ বললেও ভুল হয় না। আমাদের এখানে আমরা নর্মালি এটা বলে থাকি যে কোনো একটা সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় আমরা বলে থাকি নির্ণয় করা যাবে না, এরকম বলে থাকি। তার কারণ এটাই, তোমাকে এই যে আমি বললাম যে 5 দিলাম, 5কে 0 দিয়ে ভাগ করো, মানে সোজা কথা 5টা চকলেট দিয়েছি 0 জনের মধ্যে ভাগ করে দাও। তুমি বলে কি করে আমি করব, জনটা কই, আমি দেবো কি করে, নির্ণয় করা যাবে না, ওটা বলা যাবে না, এরকম বলে। আবার অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এটাকে অনেকে ব্যবহার করে যে এটা ইনফিনিটিভ ব্যবহার করে, ইনফিনিটিভ কথাটা ব্যবহার করে, তবে আমরা নির্ণয় করা যাবে না কথাটা ব্যবহার করাটা আমাদের ক্ষেত্রে বেস্ট হবে, ঠিক আছে? ওকে স্যার ঠিক আছে, আমরা একটু অঙ্কতে যাই, যতটুকু বুঝলাম তার উপর প্রবলেমে যাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রবলেমটা কি দিয়েছে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো এর আগের প্রবলেমটা। এই সবাই বুঝতে পারছো তো? একটু হাতের সাইন ব্যবহার করে একটু লাইক লাভ চিহ্ন কিছু থাকলে দিয়ে দাও, ভালো করে বুঝতে পারছো কিনা আমি তাহলে বুঝবো। বেশ, ওকে। দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো। when a number is divided by 0, বলছে যখন একটি সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হবে, যখন একটি সংখ্যাকে, কোন একটা সংখ্যা দিলাম তাকে 0 দ্বারা ভাগ করা হবে, যখন কোন একটি সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হবে তখন ফলাফলটি কি হবে? এবার কোন একটা সংখ্যা মানে সেটা 0ও হতে পারে, আবার 5ও হতে পারে, 6ও হতে পারে। বলছে যদি কোন একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় ফলাফলটা কি হবে? তাহলে অপশন এ তে বলছে 0, অপশন বি তে বলছে সংখ্যাটা নিজেই, অপশন সি তে বলছে 1, অপশন ডি বলছে নির্ণয় করা যায় না। আমাদের আনসার দেওয়া উচিত নির্ণয় করা যায় না, ঠিক আছে? আমাদের এখানে নির্ণয় করা যায় না এটার উপর বেশি জোর দেবো, কারণ বলেছে কোন যখন একটি সংখ্যাকে 0 দ্বারা, সংখ্যাটা যা খুশি হতে পারে, এ 5ও হতে পারে, এ 0ও হতে পারে, আমরা এখানে কিন্তু এটাই ব্যবহার করবো যে 5কে যদি 0 দিয়ে ভাগ করা হয়, যদি এখানে, হ্যাঁ তুমি বলবে যে স্যার এখানে যদি ইনফিনিটিভ বলে কোনো আনসার থাকতো, আমার মতে তোমাদের আনসার ইনফিনিটিভ দেবে না, আমি যেটা মনে করি। কিন্তু যদি ইনফিনিটিভ থাকতো এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলতাম নির্ণয় করা যায় না। কেন? কারণ অন্য একটা সংখ্যা মানে সেটা কিন্তু বলেনি যে 0 ছাড়া অন্য কোনো সংখ্যা, সে 0ও হতে পারে। তো আমি তো 0কে 0 দিয়ে ভাগ করতে পারি না, এটা ডেফিনেটলি জানি এটা নির্ণয় করা যাবে না। এটা যেহেতু ডেফিনেটলি জানি নির্ণয় করা যাবে না, তাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে আনসারটা কিন্তু ইনফিনিটিভ যদি থাকতো বাই চান্স, তাও বলতাম নির্ণয় করা যাবে না। তাও আমি বলছি তোমাদের ক্ষেত্রে ওই ইনফিনিটিভ ব্যাপারটা দেবেই না। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? পর থেকে কনফার্ম করবে।
পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি, মন দিয়ে শোনো কি বলছি। বলছে 998 একটা নম্বর দেওয়া আছে 998। 998 নম্বরে যদি প্রথম এবং তৃতীয় সংখ্যাগুলি বিনিময় করা, অঙ্কগুলো আর কি, এটা সংখ্যা হবে না, এটা অঙ্কগুলি হবে, ঠিক আছে? সংখ্যা বললে ভুল নয়, কিন্তু আমাদের অঙ্ক ব্যবহার করাটা ভালো। প্রথমটাকে বলে এককের অঙ্ক, তারপরটাকে বলে দশকের অঙ্ক, পরেরটাকে বলে শতকের অঙ্ক। বলছে 998 নম্বরে যদি প্রথম এবং তৃতীয় অঙ্কগুলি বিনিময় করা হয়, বিনিময় করা মানে কি, ওই যেমন যে আগেকার দিনে চলতো, আগেকার দিনে টাকা পয়সা ছিল না যখন, তখন কি হতো, তুই আমাকে দুটো গরু দে, আমি তোকে দুটো ছাগল দেবো, এরকম ভাবে নানা রকম বিনিময় হতো, ঠিক আছে? তো এখন অন্য কিছু বিনিময় চলে, যাই হোক সেটাই যাচ্ছি না। তো এখানে আমাকে বলছে কি 998 নম্বরে যদি প্রথম এবং তৃতীয় অঙ্কগুলোকে বিনিময় করা হয়, মানে আমরা এই প্রথম আর তৃতীয়কে বিনিময় করব, এর জায়গা অন্য জায়গায় দেবো, তাহলে 9 এর জায়গায় 8 চলে আসবে, মাঝখানে যে আছে সে ঠিক থাকবে, পরেরটা 9 হয়ে যাবে। তাহলে বলছে 998 নম্বরে যদি প্রথম এবং তৃতীয় অঙ্কগুলো বিনিময় করা হয়, তাহলে আসল এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য কি হবে, এদের মধ্যে বিয়োগ করলে কত দাঁড়াবে, এদের মধ্যে যদি বিয়োগ করো কত দাঁড়াবে। অনেক স্টুডেন্ট এই বিয়োগটা করতে গিয়ে টাইম নষ্ট করে, বলে স্যার 998 থেকে 899 বাদ দেবো, এইটা বাদ দিতে গিয়ে অনেক স্টুডেন্ট টাইম নষ্ট করে, বলে 8 থেকে 9 বাদ যায় না, 18 নেব, এরকম করে। কিন্তু একটু যদি বুদ্ধি খাটাও না, তাহলে কি করতে পারো জানো, 899 না ভেবে তুমি ভাবো 900 বাদ দেবে, প্রথমে একটা 1 বাড়িয়ে নাও, 1 এক্সট্রা নিয়ে নাও, ভাবো 899 নয়, আমি 900 বাদ যাবো। তাহলে 998 থেকে যদি 900 বাদ দিতে তোমার হতো 98, তুমি একটা 1 এক্সট্রা করেছিলে, তাহলে তোমার আনসার কিন্তু 99, তখন ইজিলি বলতে পারবে। এটা হচ্ছে একটা ভালো পদ্ধতি। বা আর একটা পদ্ধতি, এটা আরো বেস্ট, উপরে 998 আছে, তুমি একটা 1 বাড়িয়ে নাও, পরে বাদ দিয়ে দেবে, তুমি একটা 1 বাড়িয়ে নিয়েছো, ইচ্ছে করে বাড়িয়ে নিয়েছো, তাহলে 999 থেকে 899 বাদ দিলে 100 হয়, কিন্তু তুমি তো 1 বেশি নিয়েছিলে, সেই একটা কমিয়ে দাও এখন, তাহলে তোমার আনসার হবে 99। এটা আমার মতে বেস্ট বুদ্ধি, যে 998 কে আমি নিচেরটার মাথায় রেখে 1 বাড়িয়ে নিলাম, দিয়ে করলাম কি 999, 999 থেকে 899 বাদ দিলে 100 হয়, তো আমি তো 1 বাড়িয়ে নিয়েছিলাম, 1 কমিয়ে দিলাম। এবার যদি তুমি বলো না স্যার এসব ছাড়ুন, আপনি নর্মাল যেটা হয় সেইভাবে করুন, তখন কি করব, তাহলে আমাদের 998 ছিল, এখন আছে 900 কত ছিল, 900 ছিল আমাদের 98, সেখান থেকে 899 বাদ দেবো, 899 বাদ দেবো। নর্মাল নিয়মে করলে কি করব, উপরে যেটা 8 আছে এখান থেকে 1 দশক নিলে এটা হয়ে যাবে 18, এই 9টা কমে গিয়ে 8 হয়ে যাবে, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9 হলো, এর কাছে এখন 8 আছে, এ আবার 1 দশক ধার নেবে, এটা হয়ে যাবে 18, এ কমে গিয়ে হবে 8, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9 হয়ে গেল 99, 8 থেকে 8 বাদ দিলে 0। এবার আমি একবার মাইক্রোফোন অন করছি, বলো সবাই বুঝেছো কিনা কনফার্ম করো। স্যার হ্যাঁ বলো। আপনার অঙ্কের সিরিয়াল নাম্বার অনুযায়ী পিডিএফ এর সিরিয়াল নাম্বার আলাদা হচ্ছে কেন? ওই পিডিএফটা তো তোমাদের প্র্যাকটিস করার জন্য, আমি তো আমার যে স্টাডি মেটেরিয়ালস যেটা দিয়েছিলাম, যেটা আমার ক্লাস নোট অ্যাপেও দেওয়া আছে, ওই ক্লাস নোট অনুসারে সেম আছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য যেটা দিয়েছি সেটা এটা না। এখানে যেগুলো যেগুলো কমন অঙ্ক ওখানে আছে, সেই অঙ্কগুলো বাদ দিয়ে ইউনিক গুলো নেওয়া হয়েছে, বোঝাতে পারলাম? আচ্ছা স্যার, কারণ এই অঙ্কটা 30 নম্বরে আছে, খাতায় করেছি, ওই জন্য তোমার একটু বছর আর মাসের অঙ্কগুলো একটু দেখিয়ে দেবেন, ওই অঙ্কটাই শুধু পারিনি। মিউট করো বাবা, আমি সব দেখে দেবো, আমি এ টু জেড যা দিয়েছি সব দেখে দেবো, মিউট করো, প্রত্যেকের কথা ভেবে আমাকে পরপর করে যেতে হবে। তোমার শুধু ওইটা প্রবলেম, আরেকজন বলে স্যার আমার না ওটা প্রবলেম, আরেকজন বলে স্যার আমার বাড়িতে না ভীষণ খারাপ অবস্থা, দুঃখে আছি আমি, আমার এটা প্রবলেম, তো আমি সবার সমস্যা সমাধান করব ধীরে 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 ধীরে, পার্ট বাই পার্ট, ঠিক আছে? একটু লক্ষ্যটি একটু ওয়েট করে যাও, আমি সবার প্রবলেম সলভ করবো, তার জন্যই আমি আছি। আচ্ছা পরের প্রবলেমে কি বলছে মন দিয়ে শোনো। What should be added to the product এত to get এত, বলছে 201 এর সাথে 105 আগে গুণ করো, দিলে যা বেরোবে এই গুণটার সাথে তুমি কি করবে, বলছে হোয়াট শুড বি অ্যাডেড টু দ্য প্রোডাক্ট এত টু গেট এত, মানে এই রেজাল্টের সাথে যা বেরোবে সাথে তুমি কত যোগ করবে যাতে তোমার কি বেরোয় না 21171 হয়। এটা কোশ্চেন বলছে তুমি আগে একটা গুণ করো, তোমাকে একটা গুণ করতে দিয়েছি, এই গুণটা করে ফেলো,
দিয়ে তার সাথে তুমি কত যোগ করবে যাতে আমাদের এই নিচে রেজাল্ট আসে। তাহলে একটা স্টুডেন্ট বলছে স্যার আপনার গুণফলের রেজাল্টটা ধরো কিছু একটা বেরোলো, গুণফলের রেজাল্ট। কোশ্চেনে বলছে গুণফলের সাথে কত যোগ করবে, আমি তাকে এক্স ধরলাম, গুণফলের সাথে কত যোগ করবে যাতে তোমার কত হয়, যে রেজাল্টটা সেটাও দেওয়া আছে। আমি যেগুলো বক্স করে দিয়েছি এই মানগুলো আমাদের জানা, জানা নেই কোনটা, জানা নেই এক্স, এক্সটা আমাদের জানা নেই। তাহলে এই এক্সটা বের করতে আমরা কি স্যার এমন করতে পারি, এক্স সমান আমাদের যে দুটো জানা রেজাল্ট তাদের বিয়োগফল। একদম ঠিক কথা বলেছো, আমাদের একদম ঠিক কথা। আমি যে মানটা জানতে চাই সেটা আমাদের যে দুটো রেজাল্ট জানা থাকবে সেই দুটো রেজাল্টের বিয়োগফল। এটা থেকে উপরের সাথে এটা যোগ করে এটা পাওয়া মানে আমরা উপর থেকে নিচেটা বা উপরের যে ক্যালকুলেশনটা বেশি হবে জানি না, যে দুটো রেজাল্ট জানা আছে তাদের বিয়োগফলটা। তার মানে আমরা এই অঙ্ক থেকে কি কি শিখবো, এই অঙ্ক থেকে গুণ আর বিয়োগ শিখবো। এবার গুণটা মজার গুণ, এটা আমি অঙ্কটা ডিটেলসে গুণ শেখাবো এবং আমি একটা শর্টকাট টেকনিকও গুণে দেখাবো। তার আগে আমি বলি এই গুণটা কত মজার জানো, এই যে 201 সাথে তোমাকে 105 গুণ করতে বলছে, তুমি এখানে একটা শূন্য ভুলে যাও, বাকি পরপর লিখে দাও, সেটা হবে তোমার আনসার। 201 সাথে 105 গুণ করতে বলছে, একটা শূন্য ভুলে যাও, বাকি যা আছে পরপর লিখে দাও, সেটা হবে তোমার আনসার, গুণফলটা। 21105 দিয়ে আছে কত, 21171, সেখান থেকে 21105 বাদ দিয়ে দাও, তাহলে আনসার কত হবে, আনসার হবে 11 থেকে 5 বাদ দিলে 6, এটা 6 হয়ে যাচ্ছে, 66 হবে আনসার, 66 হবে রাইট আনসার। এবার একজন স্টুডেন্ট বলবে যে স্যার এটা তো আপনি করে দিলেন, আমি এটা বুঝেও গেছি, কিন্তু আপনি যেভাবে নর্মাল গুণ হয় সেইভাবে দেখান। আমি তোমাকে এই অঙ্কটার জন্য একটা পার্টিকুলার গুণ দেখাবো এবং যে কোনো জেনারেল গুণ কত তাড়াতাড়ি করতে পারবে সেটা একটা দেখাবো। ভালো করে মন দিয়ে আগে শোনো, তারপর আমি তোমার কথা শুনবো। 201 সাথে 105 গুণ করতে বলেছে, তুমি প্রথমে কোনো একটাকে তুমি একটা ভালো নাম্বার নিয়ে নাও, যেমন 105 বলেছে, তুমি এটাকে 100 + 5 করে নাও, দিলে কি হবে, 201 সাথে 100 গুণ করলে কত হবে, 100-র জন্য পরে দুটো শূন্য বসে যাবে, প্লাস 201 সাথে 5 গুণ করলে কত হবে, 5 × 5, 5 × 0 = 5 × 2 = 10, তার মানে 20,100 সাথে 1005 যোগ করতে হবে, দিলে তুমি পেয়ে যাবে 5, 0, 1, 21,105 পেয়ে যাবে তুমি রেজাল্ট। আমি যে এইটা বোঝালাম, আগে আমাকে একটু রিপ্লাই করো যে এইটা সবাই বুঝেছো কিনা, মাইক্রোফোন অন করলাম, এইটা বুঝেছো কিনা আগে এই টেকনিকটা সবাই। আর একবার বলছি, দেখো আর একবার বলছি, মন দিয়ে শোনো। তোমরা জানো, ধরো সাপোজ তোমাকে তোমার মা বললো মোনা যা তো আজকে মাংস হয়েছে, এই কাকিমা, দুই কাকিমার বাড়িতে দিয়ে আয়, তুমি রাস্তায় খেয়ে নেবে আমি জানি, কিন্তু সেটা করবে না, এখানে তুমি দিতে যাবে, ঠিক আছে? তুমি কি করবে, এই যে গুণটা, এটা ভাবো মাংসের বাটি, তুমি একবার এ কে কার কাছে পাঠাবে, তুমি একবার যাবে বি কাকিমার বাড়িতে, মাঝখানে প্লাস আছে থাকবে, তারপর তুমি একবার কার কাছে যাবে, সি কাকিমার বাড়িতে, তাহলে দুজনের বাড়িতে গিয়ে মাংসের বাটি থেকে মাংসটা দিয়ে আসবে। এটা হচ্ছে তোমার রুল, যে এ × বি + সি মানে কত হবে, ab + ac। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ, বিতরণ করলাম, এ কে একবার বির কাছে পাঠালাম, একবার সির কাছে পাঠালাম। আমি এখানে তাই করেছি। আমি কি করেছি, এখানে ছিল 201 × 105-এর পরিবর্তে আমি 100 + 5 লিখে নিয়েছি, এটাকে মনে মনে বি ভাবছি, এটাকে সি ভাবছি, এটা হচ্ছে তুমি। তাহলে 201 কে একবার 100-র সাথে গুণ করলাম, তাহলে 201 100 গুণ করলাম, প্লাস 201-এর সাথে 5 কে গুণ করলাম, তাহলে আমার দাঁড়ালো কত, 201-এর পরে 100 গুণ করলে দুটো শূন্য বেড়ে যাবে, আর ওটা দাঁড়াচ্ছে 5 × 5, 5 × 0 = 5 × 10। এটা যোগ করলে কত দাঁড়াচ্ছে না, 20,100 + 1005 মানে দাঁড়াচ্ছে 5011 এত। এবার বুঝেছো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ স্যার। 21,105 দাঁড়াচ্ছে এটা। এইভাবে আমরা একটা গুণ করতে পারি। এবার আমি তোমাদেরকে একটা জেনারেল গুণ শেখাবো, ভালো করে নোট করো, ভালো করে লিখবে, যে কোনো বড় গুণ যাতে সহজে করতে পারো। আমি একটা টেকনিক দেখাবো যেটা তোমাদের ছোটবেলাকে ফলো করে, ছোটবেলাতে তোমরা যেভাবে করেছো সেই ছোট্ট দিনের কথাগুলোকে মাথায় রেখে আমি একটা গুণ শেখাচ্ছি, সেটা একটু ভালো করে শিখে রাখো। ধরো তোমাকে 12 × 15 গুণ করতে দিলাম, তোমাকে আমি 123-এর সাথে 13 গুণ করতে দিলাম,
বা আমি তোমাকে দিলাম এই গুণগুলো খাতায় তোলো, ধরো আমি তোমাকে দিলাম 1 2 3 4 এর সাথে 27 গুণ করতে দিলাম। এই গুণগুলো আমরা করব কিভাবে সহজে? তাহলে আমি প্রথমের দিকে যাই, প্রথমের গুণটার দিকে। 12 সাথে 15 গুণ আমরা ছোটবেলাতে কি করেছি আগে সেটা দেখে নিই, ঠিক আছে? ছোটবেলাতে আমি কি করতাম, 12 সাথে যখন আমি 15 গুণ করতে যেতাম, ছোটবেলাতে কি করতাম একটু ভালো করে শোনো। আমি ছোটবেলাতে কি করতাম, যখন 12 সাথে 15 গুণ করতাম, প্রথমে 5 দুনে 10 করতাম। 5 দুনে 10, 10 শূন্য, হাতে থাকলো 1। তারপর করতাম 5 একে 5, হাতের একটা বসিয়ে দিতাম 6, এরকম ভাবে হাতে রেখে দিতাম। তারপর করতাম কি 1 দুনে 2, 1 একে 1, এই করে আমরা ছোটবেলাতে এরকম ভাবে গুণ করেছি। 12 আর 15 গুণ করলে 180 হয়। এটা আমরা ছোটবেলাতে করেছি। এখানে একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ভালো করে মন দিয়ে শুনবো। এখানে অল্প একটু নিয়মটা চেঞ্জ করব। সেটা কি? আমি এখানে গুণ করে কোনো হাতে রাখবো না, কারণ আমরা হাতে রাখতে গিয়ে না যখন বড় বড় গুণ আছে তখন আমরা হাতে কত রেখেছিলাম হয় ভুলে যাব, না হলে কি করি যে ওই হাতের লেখাটা ডবল বা যোগ করে ফেলি, এই গন্ডগোলগুলো করে ফেলি। তাই আমরা এখন যেটা শিখবো, হাতে কিছু রাখবো না, আমরা 5 দুনে 10 গুণ করব, সাইডে পুরো 10 লিখে নেব। তারপর 5 একে 5 গুণ করব, যা হবে নিচে লিখবো। আগের বার তো আমরা এরকম ভাবে হরিজন্টালি লিখেছিলাম, এবার কি করব নিচে নিচে লিখবো। তাহলে 10 5, 5-এর সাথে সবার গুণ হয়ে গেল। এবার 1-এর সাথে সবার গুণ করো। 1 দুনে 2, 1 5-এর আগে আছে, তাই আগের লাইনে লিখছি 1 দুনে 2, 1 একে 1। আমার এই লেখাটা বুঝেছো কিনা সবার আগে বলো। মাইক্রোফোন অন করলাম। এই লেখাটা বুঝেছো কিনা সবার আগে বলো। 5 দুনে 10 লিখলাম। আরেকবার বলছি, দেখো আমি আমার লেখার স্টাইলটা দেখো। আমার পজিশন 1 আর 5-এর পজিশন যেমন আছে, আমি কি করলাম, প্রথমে 5 দুনে 10 করলাম, লিখেছি। 5 একে 5 করেছি, তার নিচে লিখেছি। 5-এর সাথে যাদের যাদের গুণ করেছি তাদেরকে নিচে নিচে লিখে দিয়েছি। এবার 1-এর সাথে আমি সবার গুণ করছি, 1 দুনে 2, 1 একে 1, তাদেরকেও এরকম লিখে দিয়েছি। কোনো প্রবলেম? এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? কনফার্ম না করো। স্যার। এবার মন দিয়ে শোনো। তুমি প্রথম যেখান থেকে শুরু করেছিলে, কোথা থেকে শুরু করেছিলে? 10 থেকে। তুমি লাইন কাটবে, কিভাবে কাটবে? আমার মতো এরকম গোল করার দরকার নেই। কিভাবে কাটবে দেখো, কর্নার বরাবর দাগ কাটবে, এরকম ভাবে কর্নার বরাবর দাগ কাটবে। তোমরা লাইন টানতে জানো তো, এরকম ভাবে লাইন টানবে, এরকম কর্নার বরাবর, ঠিক আছে? ওই ছোটবেলাতে যেমন ঘর বানাতে এরকম ভাবে লাইন কাটা, সমান্তরাল ভাবে এরকম ভাবে লাইন কাটবে, ঠিক আছে? তো এই লাইন কাটাটা কোথা থেকে শুরু হবে? শুরু হবে প্রথম যে নাম্বারটা ক্যালকুলেশন করেছিলাম 10 থেকে, তাহলে ওর উপর দিয়ে প্রথম টানবো। এবার ভালো করে শোনো, এটা প্রথম প্রথম একটু কঠিন লাগলেও আমি বলছি 4টা 5টা গুণ আমি এখনই করাবো, তারপর দেখবে তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম আমার কত আসছে, প্রথম লাইনটা যেটা টেনেছি 10, 10-এর শূন্য, হাতে থাকলো কত 1। যেটা হাতে থাকবে এটা হাতে লিখবে না, পরের যে রেখাটা আছে সেই রেখাতে লিখে দেবে, রেখার উপরে লিখে দেবে। পরের যে রেখাটা আছে তার উপর লিখে দেবে। এবার দ্বিতীয় রেখাতে মোট কত হচ্ছে হিসাব করো, 2, 5 আর 1 মিলে মোট হচ্ছে 8। তারপরে রেখাতে কত আছে, 1, লিখে দাও 180। তুমি বলবে এটাতে এমন কি টাইম বাঁচলো? আমি তোমাকে একটা দেখাচ্ছি বড়, দিলে তুমি বুঝতে পারবে টাইমটা কতটা বাঁচবে। ধরো আমি 27-এর সাথে 24 গুণ করতে বলেছি। হাতে রাখলে আমরা গন্ডগোল করি, তাই গুণটা যারা পারবে তারা করো, যারা বোঝোনি আমি আরেকবার বলছি মন দিয়ে শুনবো। আমি প্রথমে লিখবো 7 4 28, কোনো হাতে রাখবো না। 4 দুনে 8, হাতে কোনো রাখবো না, পুরো লিখে দেবো। 2 7 14, 2 দুনে 4, এটা লিখে দিলাম। লাইনটা কাটবো কিভাবে, এরকম ভাবে কাটবো। প্রথমে 28-এর 8, হাতে থাকলো 2, পরের লাইনে লিখে দেব। পরের লাইনে মোট যোগফল কত, 14 8 আর 2 মিলে 14, 8 2 10, 24। 24-এর 4, হাতে থাকলো 2, পরের লাইনে লিখে দেব। 4 দুনে 6, 648 হলো গুণফল। এবার বলো কে বুঝতে পারো? এবার বলো এমন কেউ আছো বুঝতে পারোনি? এবার এইটা যখন বড় গুণ দেখাবো না, তখন বলবে আরে এ কি শেখালেন আপনি, এ তো হেভি ভালো, অনেক বড় বড় গুণ করে ফেলবো যখন বড় গুণগুলো দেখাবো। সেরকমই আমি একটা বড় গুণ দেখাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করবে। তোমাকে দিয়ে দিলাম 357-এর সাথে 27 গুণ করতে বলছি, ঠিক আছে? কিভাবে গুণ করব, কোনো হাতে রাখবো না। 7 7 49 লিখে ফেললাম, 7 5 35 লিখে ফেললাম, 7 3 21 লিখে ফেললাম, নিচে 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 করে। 7-এর কাজ শেষ, এবার 2-এর
আগে লিখবো 2 7 14 2 5 10 2 3 6 লিখে ফেললাম। এবার সেই একই নিয়ম কাটবো কিভাবে, ওই যে লাইন টানা শেখালাম একটু আগে ঘর বানানো সেরকম ভাবে। চলো 49 কত হবে 9, হাতে কত থাকলো 4, পরের লাইনে লিখে ফেলো, পরের লাইনে যোগ করো 35 4 39 4 43 53, 53 হচ্ছে 53 3, হাতে থাকলো কত 5, পরের লাইনে লিখে দাও 21 5 26 10 36, 36 6, হাতে কত থাকলো 3, লিখে দাও 6 3 9, হয়ে গেল তোমার গুণফলের রেজাল্ট 9639। এখানে থেমে থাকবো না, আমরা 3 × 3 করব, 4 × 2 করব, যত বড় যা গুণ দেবে দিক না, কোনো প্রবলেম নেই। তোমাকে আমি আরো একটা গুণ দিচ্ছি, এটা তোমরা চেষ্টা করো। তোমাকে দিয়ে দিলাম 3 2 5, 3 2 5 এর সাথে 1 5 7 গুণ করতে দিলাম। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, 3 2 4 এর সাথে 1 1 1 গুণ করতে দিলাম। দেখি কে কত ফাস্ট করতে পারে, মেসেজ বক্সে আনসার দাও, কে কত ফাস্ট করতে পারে। 3 2 4 এর সাথে 1 1 1 গুণ করতে দিলাম, কে কত ফাস্ট করতে পারে মেসেজ বক্সে দেখতে চাই। $324 হবে আনসার, দেবো না তোমাকে। 324 এর সাথে 111 গুণ করছো, $324 এর সাথে 111 গুণ করছো। বেশ, কত দাঁড়াচ্ছে দেখা যাক। চলে যাচ্ছি নিয়মে, কি শিখলাম। অনেকের আনসার আসছে 36964, একজন বলেছে 35964, 35964। সবাই চেষ্টা করো, সবাই প্রত্যেকে, এভরিওয়ান 35964, 35964। বেশ, আমি করছি। তাহলে প্রথম কাজ কি হবে, 1 4 4, 1 2 2, 1 3 3। মজার ব্যাপার দেখো, যখন একই ডিজিট বারবার থাকবে না, আমাকে বারবার গুণ করার দরকার নেই, ওই একই সংখ্যাগুলো লিখবো 4 2 3 4 2 3। এটাই হচ্ছে মজার বিষয়। এখানে যদি একই থেকে যায় সবগুলো, তাহলে তো আরো সোজা, একটা গুণ করব, যা রেজাল্ট হবে সেটাকে 3 বার লিখে ফেলবো, ঝামেলা খতম। এবার 4 4 2 এরকম এরকম কেটে যাবে প্যারালাল ভাবে, ঠিক আছে। প্রথমে একটা সংখ্যা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর দুটো, তারপর একটা, এরকম ভাবে কাটে আর কি। 1 2 3 এরকম ভাবে সিরিয়ালি ধীরে ধীরে বাড়বে আবার কমে যাবে, ধীরে ধীরে বাড়বে আবার কমে যাবে, এই স্ট্র্যাটেজি। চলো কি দাঁড়াচ্ছে, প্রথমে 4, তারপর কত 4 2 6, তারপর কত 4 2 6 3 9, তারপর কত 5, তারপর কত 3, 35964। এবার বলো তো, বুঝেছো? একটা বড় গুণ দিলে পারবে? একটু হাতে সেন দিয়ে বলো, বড় গুণ দিয়ে দেবো, একটা বড় গুণ দিয়ে দেই, পারবে? হয়ে যাক একবার রাতের ধামাকা। এটার সাথে আমরা দিয়ে দিলাম 2 3 4 গুণ করতে, দেখি কে আনসার দিতে পারে। 3 2 5 4 এর সাথে 2 3 4 গুণ করতে দিয়ে দিলাম, দেখি কে পারে, কে কত ফাস্ট। একবার বলুন প্রশ্নটা, কি বলছো? প্রশ্নটা একবার বলুন। এই যে লিখে দিয়েছি বোর্ডে, বোর্ডে দেখছো না? 3 2 5 4 এর সাথে, তাহলে একবার লেফট করে জয়েন করো, তাহলে দেখতে পাবে। লেফট করে জয়েন করো, স্ক্রিন না দেখতে পেলে লেফট করে জয়েন করো। 3 2 5 4 এর সাথে 2 3 4 গুণ করো, 3 2 5 4 এর সাথে 2 3 4 গুণ করো। এই প্রত্যেকে দেখতে পাচ্ছ তো বাকিরা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। 3 2 5 4 এর সাথে 2 3 4 গুণ করো, 3 2 5 4 এর সাথে 2 3 4 গুণ করো, দেখি কতজন ফার্স্ট দিতে পারে। আনসার আসছে, কিছু জনের আসছে। দেখো ফার্স্ট সঠিক দিতে হবে, ফার্স্ট অনেকে দেয় কিন্তু ভুল দেয়, ফার্স্ট সঠিক আনসার চাই। कौन बनेगा करोड़पति, দেখি কে করোড়পতি হতে পারে। কেবিসির কোশ্চেন, 1 কোটি টাকা দেওয়া হবে, মুখে মুখে দেব, বাস্তবে দেব না। कौन बनेगा करोड़पति, দেখে 3 2 5 4 এর সাথে 2 3 4, 3 2 5 4 এর সাথে 2 3 4।
বেশ, অনেকের আনসার আসছে, অনেকের আনসার আসছে। চলো গুণ করে একবার দেখে নিই। আমি প্রথমে লিখবো 4 4 16, 4 5 20, 4 2 8, 4 3 12, ফটাফট নিচে নিচে লিখে ফেললাম। তারপর হচ্ছে 3 4 12, 3 5 15, 3 2 6, 3 3 9 লিখে ফেললাম। তারপর হচ্ছে 2 4 8, 2 5 10, 2 2 4, 2 5 10, 2 2 4, 2 3 6 হয়ে গেল আমার লেখা। এবার কাটাকাটির পালা। একটা, দুটো, তিনটে, তিনটে, দুটো, একটা, কোনাকুনি। ব্যাস, এবার হচ্ছে আমার ক্যালকুলেশনের পালা। প্রথমে হচ্ছে 16, 16 6, হাতে থাকলো 1, লিখে ফেলে পরের লাইনে। 20 12 32, 1 33, 33 এর 3, হাতে থাকলো 3, লিখে ফেলে পরের লাইনে। 8 15 23, 8 31, 3 34, 34 এর 4, হাতে থাকলো 3, লিখে ফেলে পরের লাইনে। 12 10 22, 6 28, 3 31, 31 এর 1, হাতে থাকলো 3, লিখে ফেলে পরের লাইনে। 9 4 13 3 16, 16 6, হাতে থাকলো 1, লিখে ফেলে পরের লাইনে। 6 1 7, 7 6 1 4 3 6, 7 6 1 4 3 6। এবার বলো, সবাইকে বুঝেছো? অনেকে ক্যালকুলেটর না না, তুমি ভাবছো অনেকে ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছে, দিতে পারে। দেখো চিটিং কে করবে? চিটিং তো নিজের সাথে নিজেকে করা হচ্ছে, এখানে কেউ কারোর সাথে চিটিং করবে না। পরীক্ষা হলে আসল খেলা হবে। কিন্তু অনেকে করছে, তুমি ভেবো না ক্যালকুলেটর ব্যবহার করছে। তুমি পারছো না মানে তুমি ভাববে যে অন্য কেউ ক্যালকুলেটর ব্যবহার করছে, এটা নাও হতে পারে। কিন্তু মাইন্ড ইট, অনেকের মাথা কিন্তু ক্যালকুলেটর থেকে অনেক বড়। ক্যালকুলেটর কিন্তু মানুষই আবিষ্কার করেছে, ভুলে যেও না কিন্তু তুমি। তাই ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ দ্য লেডি। আর কিছু বললাম না, বাকিটা থাক, আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তারপরে চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখতে পাচ্ছ প্রত্যেকে? যাবো, আগেরটা নিশ্চয়ই বুঝে গেছো, গুণ নিয়ে আর কথা বলতে হবে না, তাই তো? একটু মাইক্রোফোন অন করা আছে তো মনে হয়, হ্যাঁ বলে স্যার। ফেলো। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। 800 সেন্টিমিটার 80 মিটার 8 কিমি যোগ করতে বলছে। 8 কিমি 8 মিটার 8 সেন্টিমিটার। যেমন একটা কথা মন দিয়ে শোনো, তুমি কিন্তু এটা কখনো এরকম ভাববে না যে আমরা যেমন 1 কিলো আলুর সাথে আমরা 1 কিলো আলুর সাথে কি 2 মিটার কাপড় যোগ করতে পারি? পারি না। প্রত্যেকটার ইউনিট একই হতে হয়। এখানে তুমি যোগটা দিয়েছে তোমাকে ওইটাই শেখার জন্য। তুমি এখানে কিন্তু সেটাই লক্ষ্য করবে যে আমাদের আনসারে চাইছে কি একক দিয়ে, আমাকে প্রতিটা সেই এককে পরিণত করতে হবে। দেখো আনসারে মিটার দিয়ে চাইছে, তাই তোমার প্রথম কাজ হবে সবকে মিটারে কনভার্ট করা, তবেই অঙ্কটা সহজে করতে পারবে, নাহলে অঙ্কের মধ্যে আর কিছু নেই। এবার আগের দিন তো আমি করিয়েছিলাম 8 কিমি মানে কত মিটার, এ তো বাচ্চা থেকেও পড়ছো। তাছাড়া আগের দিন আমি কিগ্রা হেগরা দিয়ে দেখিয়েছিলাম। তাহলে 8 কিমি মানে 8000 মিটার। 800 সেমি মানে কত মিটার, সেটা খুব ইম্পর্টেন্ট। 80 মিটার তো দেওয়া আছে, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। কিন্তু আমার শুধু একটাই প্রবলেম, সেটা কি 800 সেমি মানে কত। দেখো কিমি প্রথমে লিখি, তারপর হেমি, হেক্টোমিটার, তারপর ডেকামি, তারপর লিখি মিটার, তারপর লিখি ডেসিমিটার, তারপর লিখি সেন্টিমিটার, তারপর লিখি মিলিমিটার। তো 800 সেন্টিমিটার আছে, 800 সেন্টিমিটার আছে। আমাকে যেতে হবে কিসে? মিটারে। কত ঘর যেতে হবে? 2 ঘর। যত ঘর যেতে হবে নিচে আমি আগের দিন বলেছিলাম যে একের ভিতরে ততগুলো শূন্য দিয়ে ভাগ করবে। যত ঘর বাম দিকে যেতে হবে, বাম দিকে যাওয়া মানে ভাগ করবে, একের পিঠে ততগুলো শূন্য দিয়ে ভাগ করবে। তাহলে 800 সেমি মানে কত হয়ে যাবে? 800 সেমি মানে হয়ে যাবে 8 মিটার। হয়ে গেল, এর সাথে 8 যোগ হয়ে গেল। তাহলে কি আনসার দাঁড়াচ্ছে গো? 8000, 8000, তার সাথে 80, তার সাথে 8, 8008, 8088, 8088 হচ্ছে রাইট আনসার। অতএব অপশন ডি হচ্ছে রাইট আনসার। এই ঠিক লিখলাম তো আমি? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? কনফার্ম করো, সবাই বুঝে গেছো? হ্যাঁ স্যার। পরে কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে দেখো, একটা হিসেব পত্র আমরা করবো, একটু বাজারে টাজারে যাবো। অনেকক্ষণ ধরে আমরা পড়াশোনা করছি, এবার একটু বাজারে ঘুরতে যাবো, ঠিক আছে? বাজারে গিয়ে আমরা মানে কারোর জন্য যাবো না, বাজারে যাবো খাওয়া দাওয়ার আনার জন্য, কিছু জিনিসপত্র আনতে যাবো, ঠিক আছে? ভেবো না কারোর সাথে দেখা করতে যাবো। তো কি আছে আমার বাজারে? বাজারে বলছে কি
যে মশলার রেট দেয়া আছে। কেমন রেট দেয়া আছে বলছে, ধনে দেয়া আছে 270 পার কেজি। 1 কেজি ধনের দাম হচ্ছে 270 টাকা, ঠিক আছে? বাজারের দাম খুব কড়া আছে, ভালো করে শোনো। লবঙ্গ দেয়া আছে কত দাম? 550। জিরা 190। এগুলো সব পার কেজি, কেজির দাম প্রাইস দেয়া আছে। এলাচ দেয়া আছে 950 টাকা কেজি। মরিচ দেয়া আছে 480 টাকা, ঠিক আছে? এগুলো খাতায় টুক করে একটা নোট করে নিতে হলে যে আমরা কি কি দেওয়া আছে আমাদের, ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে না, ধনে দেয়া আছে কত, লবঙ্গ পার কেজি কত দেয়া আছে, এগুলো দেয়া আছে। এবার আমাদেরকে কোশ্চেন দেবে, ঠিক আছে? ওটা তো আমার দেয়া আছে, এবার আমাদের কোশ্চেন কি বলছে ভালো করে লক্ষ্য করো। কোশ্চেনে বলছে যে নিচের চারটের মধ্যে কোন অপশনটা সঠিক। ওখানে কেজি গুলো দেওয়া আছে, নিচে কোনটি সঠিক নয়, সরি নিচে কোনটি সঠিক নয় সেটা জানতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি জুম করতে হবে? দেখতে পাচ্ছ প্রত্যেকে? স্যার দেখা যাচ্ছে। এরকম পাবো, হ্যাঁ। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের হিসেবটা একবার স্ক্রিনশট নিয়ে নাও, কারণ হিসেবটা তো আমি একসাথে দেখাতে পারছি না। যে এটা বানিয়েছে সে একটু ভুল করে ফেলে, এক পেজে রাখলেই ভালো হতো। যাই হোক, তুমি এটা একটু নোট করে নাও যে ধনে 270 শর্টকাটে লিখে নাও, লবঙ্গ 550, জিরা 190, এলাচ 950, মরিচ 480। এটা একটু শর্ট ফর্মে লিখে নাও খাতায়, ফটাফট। হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। একটু বাকি আছে। একটু দাঁড়াও, আমি দাঁড়িয়ে আছি, বসছি না, একটু দাঁড়িয়েছি। 270 ধনে, লবঙ্গ 550, জিরা 190, এলাচ 950, মরিচ 480 দেয়া আছে। এবার কোশ্চেনে বলছে নিচের কোনটি সঠিক নয়। তারপরে আমাদের কোশ্চেন বলছে নিচের কোনটি। এবার যাই আমি, হ্যাঁ স্যার। নিচের কোনটি সঠিক নয় জানতে চাইছে, ঠিক আছে? প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে এলাচের দাম জিরার দামের 5 গুণ। এলাচের দাম জিরার দামের 5 গুণ। তুমি কি করবে? এলাচের দাম কত ছিল? 950 টাকা। জিরার দাম কত ছিল? 190 টাকা। তুমি 190 এর সাথে 5 গুণ করো। 190 এর সাথে 5 গুণ করে দেখো তো 950 কি আসবে? 950 হবে স্যার। 950 হচ্ছে। 950। তার মানে এটা সঠিক। এবার শোনো, আমাদের লক্ষ্মীমন্ত্র স্টুডেন্টরা কি ভুল করে? আমাদের লক্ষ্মীমন্ত্র স্টুডেন্ট গুলো এইটাই ভুল করে। কোশ্চেনে যে নিচের কোনটি সঠিক নয় বলেছে সেটা পড়ে না, নিচের কোনটি সঠিক ভেবে টুক করে অপশন এ কে আগেই রাইট করে দেয়, ঠিক আছে? এটা আমাদের লক্ষ্মী ছেলে মেয়েদের কাজ। তো এটা মাথায় রেখো যেন তুমি বেশি লক্ষ্মী না হয়ে যাও, ঠিক আছে? তখন প্রবলেম হয়ে যাবে। তাহলে 190 × 5 মানে কত হবে? 950। এটা সঠিক, কিন্তু আমাদের এটা চাইছে না, আমাদের বলছে কোনটা সঠিক নয়। পরেরটা যাচ্ছি, বলছে ধনের দাম লবঙ্গের দামের প্রায় অর্ধেক। ধনের দাম লবঙ্গের দামের প্রায় অর্ধেক। ধনের দাম বলছে লবঙ্গের দামের প্রায় অর্ধেক। তো 550 এর অর্ধেক মানে কি? 250 থেকে একটু বেশি, তাই না? 75, 275। 275 মানে প্রায় অর্ধেক। কথাটা ঠিক তো? বলো কথাটা ঠিক? 550 এর অর্ধেক 275 হয়, প্রায় অর্ধেক, একদম ঠিক আছে। তাহলে এটাও রাইট হয়ে গেল। অপশন সি তে যাচ্ছি। সি কি বলছে? বলছে লবঙ্গের দাম জিরার দামের 3 গুণ। লবঙ্গের দাম জিরার দামের 3 গুণ। লবঙ্গের দাম 550, জিরার দামে 3 গুণ বলছে। তাহলে 190 এর সাথে 3 গুণ করে দেখো তো 550 আসছে কিনা। 370 আসছে। আসছে না, কিন্তু এখানে পুরোপুরি বলেছে, এখানে প্রায় বলেনি। কিন্তু কোশ্চেনে বলেছে লবঙ্গের দাম জিরার দামের 3 গুণ, একদম পুরো, মানে পুরো মিলতে হবে। এখানে একটু ওই প্রায় ব্যাপারটা থাকবে না। তার মানে আমাদের কোনটা আনসার হবে? সি হবে। এটা হবে। তার মানে আমাদের সিটা হবে রাইট আনসার। তাও আমরা এখানে তো আমরা প্র্যাকটিস ক্লাসে আছি, তাই আমরা ডিটাও দেখে নেব, ডিটা কি বলতে চাইছে, ঠিক আছে? সিটা আনসার বুঝে গেছে, আর করার দরকার ছিল না, তাও ডিটা দেখে নিই। ডিতে বলছে লবঙ্গের দাম কালো মরিচের চেয়ে মাত্র 70 টাকা বেশি। কালো মরিচের দামের সঙ্গে 70 যোগ করলে লবঙ্গ হবে বলছে। কালো মরিচের সঙ্গে 70 টাকা যোগ করে। কালো মরিচ কত? কালো মরিচ গোলমরিচ যেটা আর কি, তো সেই গোলমরিচ 480, তার সাথে 70 যোগ ঠিকই করলে আছে। বলছে লবঙ্গের দাম হবে। ঠিক আছে, তাহলে এটাও ঠিক। বুঝে গেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। পরীক্ষা হলে এরকম টাইপের একটা কোশ্চেন ডেফিনেটলি থাকবে, একদম শিওর একটা কোশ্চেন থাকবে। সেখানে হয় এরকম দিয়ে দেবে, বা তোমাকে বাজারের হিসেব বলবে, এত এত দাম আছে, তুমি 2 কেজি লবঙ্গ কিনেছো, হাফ কেজি অমুক কিনেছো, এটা এই কিনেছো, মোট
500 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবে। এইগুলো টাকা পয়সার হিসেবের মধ্যে আমরা নেক্সট ক্লাসে মানি প্রবলেম পড়বো, টাকা পয়সার প্রবলেম। ঠিক আছে, তো টাকা পয়সার প্রবলেম তো সবার জীবনে আছে, তো আমাদের জীবনেও আছে। তো সেই কারণে আমরা টাকা পয়সার প্রবলেম নেক্সট দিন পড়বো। সেখানে আমরা টাকা পয়সা রিলেটেড যে কোশ্চেন গুলো হয় তার একটা পিডিএফ আমি আজকে রাতে দিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে। নেক্সট আমাদের আবার দেখা হবে বৃহস্পতিবার। কিন্তু তার আগে এখন ছুটি হয়নি, মানে ভেবো না স্যার গুছিয়ে নেই, আমার বাড়িতে ডাকছে তো কখন থেকে খাওয়ার বলছে আয় 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 আয়, বাড়িতে অনেক কিছু ভালো মন্দ হয়েছে, তো বারবার করে আয় আয় করে ডাকছে, তো আমি এবার যাবো? মোটেও না, আর একটু ওয়েট করো, আর একটু ওয়েট করিয়া যাও। কারণ আমরা ওই প্রথমের দিকে কয়েকটা প্রবলেম ছেড়েছিলাম, সেগুলো একটু জেনে নেই কে কি করেছো। তো আমি এই পিডিএফ এ 12 পর্যন্ত প্রথম দিন করে দিয়েছিলাম, 13 থেকে আজকে আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ এগুলো আমি আমার। হ্যাঁ বলো। স্যার বলছি তরমুজ দিয়ে একটা অঙ্ক আছে, ওটা করিয়ে দেবেন? ওই দামে তরমুজ দিয়ে টাকা পয়সার হিসেবে আসবে, টাকা পয়সার অঙ্কে করাবো। ঠিক আছে, ঠিক আছে। শোনো শোনো, এই প্রবলেমটা এটা নিশ্চয়ই সবাই পারবে, আমি শুধু পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আনসারটা তোমরা এক্ষুনি করে দাও। বলছে একটি স্কুলে ছাত্ররা সকাল 10টা 10-এ পড়াশোনা শুরু করে এবং 12টা 55-তে তারা বিশ্রাম পায়। এটা ছুটি ছিল বলতে রেস্টটা পায় 12টা 55-তে। তাহলে ওদের এই রেস্ট পর্যন্ত যে পড়াশোনা করেছে তার অধ্যয়নের সময়টা কত? মানে সোজা কথা 12টা 55 থেকে 10টা 10 বাদ দিতে হবে। আনসার তোমরাই বলবে, আমি করবো। 2 ঘন্টা 45 মিনিট। আমি করলে তোমাদের অপমান হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য তোমরা আনসার করবে। আমি করলে তোমাদের অপমান হয়ে যাবে, তাই তোমরা করবে। স্যার হ্যাঁ বলো। স্যার এই পিডিএফটা একটু রিসেন্ড করে দিবেন গ্রুপে, আমি ওই আজকে জয়েন করলাম তো। হ্যাঁ দিয়ে দেবো। অলরেডি দেখো অ্যাপে দেওয়া আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। যে নতুন জয়েন করেছো যা যা পড়িয়েছো স্যার দিয়ে দেবো। আমি অ্যাপসটাতে নেই, ওখানে অ্যাপে নেই, জয়েন করো তাড়াতাড়ি, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা স্যার যদি এটা জানি। বলো। স্যার এটা জানি না তো কিভাবে অ্যাপে করে দেবো বাবা, ওয়েট করো। ওহো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপাতত তোমাকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। হয়ে গেছে। বলছি স্যার 24-এর মিনিটটা দেখান। হ্যাঁ নিকাবল কি বলছো? কিছু বলছো? নাহলে মিউট করো। 24-এর মিনিটটা দেখান। 24। আচ্ছা 24 দেখাবো, হ্যাঁ একটু ওয়েট করে দেখাবো, শেষে গল্প করবো। এখানে আসি। আচ্ছা 14-এরটা ডিভাইড 100/½ বলছে 100-কে হাফ দিয়ে ভাগ করো। আমি আগের দিন বলে দিয়েছিলাম লেখার স্টাইল। 100-কে যখন হাফ দিয়ে ভাগ করতে বলছে তুমি ভাগ সাইন দিয়ে এরকম লিখবে, দিলে ভুল হবে না। তারপর বলছে ভাগ করো এবং 30 যোগ করো, নাহলে প্রচুর স্টুডেন্ট ভুল করবে, 50 লিখে বসে যাবে। কিন্তু না, এগুলো কিন্তু ছোট ছোট অঙ্ক, কিন্তু হেভি মজার আছে। ভাগটা গুণ করে এরকম লিখতে শিখিয়েছিলাম আগের দিন, তো সেই জন্য 230 দাঁড়াচ্ছে। তারপরে কিছু বলেছে নাকি গো? এবং ফলাফল থেকে 45 বিয়োগ করুন। তো ফলাফল থেকে 45 বিয়োগ করুন, আমি এখানেই করে ফেলতে পারি, -15 হয়ে যেত। 200 থেকে -15 বাদ দেবে, 185 আনসার। এটাও তোমরা করে দেওয়া উচিত, তোমাদের করা উচিত। আমার করা উচিত ছিল না, করে ফেললাম ভুল করে, কিন্তু অঙ্ক করতে ভালোবাসি তো ওই জন্য একটু করে ফেলেছি আর কি। এটা করা উচিত না, তোমাদেরকে অপমান করা হয়ে গেল। সরি, দুঃখ পেও না, একটু অপমান করে ফেললাম। হয়ে গেছে? হ্যাঁ স্যার। যাচ্ছি পরে কোশ্চেনে। হ্যাঁ স্যার। একজন ভাবছে স্যার আপনি কোনটা যে টোন মারছেন আর কোনটা যে সত্যি বলছেন সেটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, যে যা ভাবে ভেবে নাও। চিনির একটা ব্যাগের ওজন দিয়ে আছে 117 কেজি 825 গ্রাম। 117 কেজি 825 গ্রাম, বেশ। তারপর বলছে যদি ব্যাগের ওজন 4 কেজি 175 গ্রাম হয়, 4 কেজি 175 ওজন হয়, তাহলে চিনির ওজন কত? এই ও বাচ্চা অঙ্ক দিয়ে দিয়েছে। বাদ দাও, 5 থেকে 5 বাদ দিলে 0, 12 থেকে 7 বাদ দিলে 5। এটা আমি করছি না, তোমরা বলো। আরো কিছু দিয়েছে? এখানে আনসার শেষ। 5 থেকে 5 বাদ দিলে 0। আমি কি করেছি মা? 5 থেকে 5 বাদ দিলে 0, তারপর 12 থেকে 7 বাদ দিলে 5, তারপরে 7 থেকে 1 বাদ দিলে 650 হয়েছে ওদিকে। আর এদিকে কত হচ্ছে?
113 নাকি? 13। 113। হ্যাঁ স্যার। তাহলে 113 কেজি 650 গ্রাম। পরে কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। এটা কি দিয়েছে? 62 বছর 12 মাস। এবার কিভাবে তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছে। 12 মাসকে 1 বছর দিব্যি লিখতে পারতো, তা লেখেনি। বলছে 62 বছর 12 মাস। ঠিক আছে, তুমি কি করবে, এইখানে লেখার আগে একটু ভেবে নেবে, ভালো করে শোনো। এটা লেখার আগে কি ভাববে যে আমাকে বিয়োগ করতে কি দিয়েছে। দেখো 12 মাস থেকে 23 মাস বাদ যায় না, তাই ও যেমন তোমাকে ওই বুদ্ধিটা ব্যবহার করতে বলছে, তুমি সেই বুদ্ধিটা ব্যবহার করো। 62 বছর থেকে আর 1 বছর দিয়ে দাও, মাসে কনভার্ট করে নাও। মানে তুমি লিখবে ডিরেক্ট 61 বছর, একটা বছর আরো দিয়ে দিলে 12 মাস মিলে 24 মাস হয়ে যায়। এটা তুমি বুদ্ধিটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমার সময় বাঁচবে। মেন পারপাস কিন্তু সময় বাঁচানো। অঙ্ক সোজা, পরীক্ষা তুমি সব পারবে যদি সময় দিয়ে দেওয়া হয়, কিন্তু কে কত তাড়াতাড়ি করছে সেটাই শেখার বিষয়। আর আমি সেটাই শেখাতে এসেছি, নাহলে তোমাকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো নাকি? বাড়ির লোক আমাকে ধরে এবার খেলাবে, বলবো যোগ বিয়োগ গুণ ভাগ শেখাচ্ছেন, আমার বাচ্চা সেই কবে থেকে পড়াশোনা করে আজকে বাচ্চার বাপ হয়ে গেল, আর আপনি এখানে যোগ বিয়োগ শেখাচ্ছেন। তো আমার মেন পারপাস কিন্তু এখানে তোমার সময় বাঁচানো, ঠিক আছে? তো 4 থেকে 3 বার দিলে 1, 24 মাস থেকে 23 মাস বাদ দিয়ে দিলাম, 61 বছর থেকে 19 বছর বাদ দাও, কত হবে? 42 বছর। তাহলে 42 বছর 20 বছর করে নিই ওটা, 20 বছর করে নিই ওটা 23 মাস দিয়ে দাও। 20 বছর কি বলছো স্যার? ওটা যদি আমি 20 বছর 11 মাস করে নিই সেটা করলে? হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাও করতে পারো, যার যা বুদ্ধি আসবে কাজে লাগিয়ে দেবে। কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে যে 12 থেকে 23 বাদ দিতে বলছে, তুমি আগেই ওটাকে আরো একটা বছর নিয়ে নাও। কি গো, বুঝেছো এই পর্যন্ত? আর এখান থেকে তো আমি শুরু করেছিলাম, তার মানে আমার আজকে পড়ানো শেষ। এবার আমাকে একটু লক্ষ্মী ছেলে মেয়ের মতো বলে দাও যে সবাই ঠিকঠাক বুঝেছো, আমি একটু সন্তুষ্ট হয়ে যাই। সবাই ভালো করে বুঝেছো বলে ফেলো। বলছি তারপরে আগে আমি শুনে নেই, চুপ করবে, মাইক্রোফোনটা বন্ধ করতে। এত চিঠি করবে না, পুরো একদম কি বলবো, সে বনগা লোকাল পুরো। ঠিক আছে, আগে মন দিয়ে শোনো। আগে যেটা বলছি, আমি একটু মাইক্রোফোনটা অন করব, আগে বলবে ক্লাসটা সবাই বুঝেছো কিনা, তারপর যার যেখানে প্রবলেম আছে একটা দুটো তার সাথে তারপর ভাব করবো আমি। ঠিক আছে, এখন এবার বলো যে সবাই ঠিকঠাক বুঝেছো? হ্যাঁ স্যার। খুব খিদা পেয়েছে, বুঝতে পারছি বাড়িতে ভালো কিছু হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, আমি এবার আমি সবার ফিডব্যাক নিয়ে নিয়েছি। এবার আমার প্রথম কাজ হবে রেকর্ডিংটাকে বন্ধ করে দেওয়া, তারপর কাজ হবে যার যা ডাউট আছে সেটা